আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের এই টিকিট আছে প্রিয় ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথাবার্তা বলবো স্টেট ম্যানেজমেন্ট ইন ফ্রন্ট এন্ড। তো আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর মৃদু হিসেবে ভাই থাকছেন। সাউন্ডটা একটু লো আসতেছে। সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, এবার কেমন সাউন্ডটা ঠিক আছে? হ্যাঁ, বেটার। আচ্ছা। তো আজকে আমরা কথাবার্তা বলবো স্টেট ম্যানেজমেন্ট ইন ফ্রন্ট এন্ড নিয়ে। তো আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন আসিফ মাহির ভাইয়া। আসিফ মাহির ভাইয়া বর্তমানে সফটওয়্যার ডেভেলপার হিসেবে জেস বাংলাদেশে আছেন। তো আমাদের আজকে সেশন চলাকালীন সময় আপনারা আপনাদের অডিও এবং ভিডিও গুলো হচ্ছে অফ রাখবেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো অবশ্যই আমাদেরকে চ্যাটে জানাবেন, সেখান থেকে আমরা আপনাদের কোশ্চেন গুলো নিব। তো দাও ভাইয়া, দ্য ফ্লোর ইজ অন ইয়োর্স নাও। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ মৃদুল ভাই। আচ্ছা, লেট মি ওপেন মাই ভিডিও। আই বিলিভ, আসসালামু আলাইকুম সবাইকে। আই বিলিভ আমার অডিও ইজ ক্লিয়ার। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? অ্যান্ড সাউন্ড শোনা যায় না? ভাই শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, ফাইন। সো ফার্স্টে পরিচয় তো দিয়ে দিলেন মৃদুল ভাই। আরেকটু ছোট করে বলতে গেলে আসলে আমার প্রফেশনাল লাইফে আসলে আপনার জাভাস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট এই রেঞ্জেই কাজ করা হয় মূলত। আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুই দিকে কাজ করা হয়। ফ্রন্ট এন্ডে রিয়াক্ট ইকোসিস্টেমে নেক্সট এগুলো দিয়ে, আর ব্যাক এন্ডে আপনার নোড জেএস এর ইকোসিস্টেম এক্সপ্রেস নেক্সট জেএস দিস কাইন্ড অফ থিংস। ওকে, সো আজকে আমরা যে ওয়েবিনারের জন্য একত্রিত হয়েছি, আজকে কথা বলবো সেটা হচ্ছে যে সার্ভার স্টেট ম্যানেজমেন্ট ইন ফ্রন্ট এন্ড বা স্পেসিফিক ইন রিয়াক্ট অ্যাপ্লিকেশন। ওকে, সো সার্ভিস স্টেট কি বা আশাই বিষয় এইসব টপিকে আমরা যাবো। এন্ড লাস্টে আমরা একটা কোড এক্সাম্পলে দেখবো আসলে ঘটনাটা কি, কেন দরকার সার্ভিস স্টেট ম্যানেজমেন্ট আলাদা ভাবে, বা এটা আমাদের কি আসলে হেল্প করে। এটার আগে আমরা একটু যদি চ্যাটে একটু লিখতে পারি সবাই, যে আমরা এখানে কারা কারা মোটামুটি বেসিক রিয়াক্ট জানি। আছে কেউ এরকম যারা, আমি বেসিক রিয়াক্ট জানি, রিয়াক্ট টুকটাক মানে করা হয়েছে বা টুকটাক একটু এক্সপ্লোর করা হয়েছে? আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকেই জানি তাই না? ভালো কথা। আর এখান থেকে মাশাল্লাহ অনেকেই অনেকেই জানি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তো আপনারা অলরেডি অন স্টেপ আগে আছেন তাই না? সো এখানে রিয়াক্ট যখন আমরা শিখছি, এখানে রিয়াক্ট শেখার পরে রিডাক্স কয়জন জানি? এটা বলতে পারি কেউ? রিয়াক্টের পরে রিডাক্স, শুধু রিডাক্স। বেসিক, ইয়েস, ওকে, আচ্ছা, তিনজন। জানি না, অনেকের আর কি মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা, তো যারা জানি না কিন্তু রিয়াক্ট জানি, তাদের মধ্যে আমরা কনটেক্সট এপিআই সম্পর্কে কারা জানি? এটা তো আসলে রিয়াক্টের বেসিকের মধ্যেই পড়ে। ধরেন রিডাক্স আমরা জানি না, কিন্তু কনটেক্সট এপিআই কারা কারা জানি? যারা রিয়াক্ট জানি মোটামুটি সবাই জানার কথা, তাই না? কনটেক্সট আছে, কনটেক্সটের কি কাজ সেটাও আমাদের আইডিয়া আছে তাই না? আলহামদুলিল্লাহ সবার। যে কনটেক্সট কি করে, কনটেক্সটের কাজ হচ্ছে ভাই, আমি একটা সেন্ট্রাল জায়গায় একটা কনটেক্সট বানায় রাখি, ওই জায়গায় আমি ডাটা হোল্ড করি, এবং আমি একটা প্রোভাইডারের থ্রুতে কি করি, স্টেট ম্যানেজ করি আর কি। এটা এই স্টেট ম্যানেজমেন্টের কি বলে? এই যে কনটেক্সট কি করে, একটা জায়গায় ডাটা রাখে, ডাটা রাখার পর আপনার ওইখান থেকে যতগুলা কম্পোনেন্টের দরকার ও জাস্ট একটা প্যারেন্ট কম্পোনেন্টে র্যাপ করে, আমরা র্যাপ করি প্রোভাইডার মাধ্যমে চিলড্রেনরে, এবং তার আন্ডারে যত চিলড্রেন কম্পোনেন্ট আছে সব কম্পোনেন্টের ডাটা আমরা অ্যাভেলেবেল পাই তাই না, ইউজ কনটেক্সট টুকটা ইউজ করে। তার মানে কি, এই যে স্টেট যেটা আমরা ম্যানেজ করতেছি কনটেক্সটের থ্রুতে, সেই স্টেট গুলার স্কোপটা কি? এটা কি লোকাল স্টেট না গ্লোবাল স্টেট? এক পর্যায়ে আমরা বলতে পারি এটা কি শুধুমাত্র একটা কম্পোনেন্ট আমরা ইউজ করি, নাকি আমরা একাধিক অ্যাক্রস দা আমাদের পুরো অ্যাপ্লিকেশনের অনেক কম্পোনেন্টে অনেক জায়গায় আমাদের ইউজ হইতেছে, এই জন্য আমরা কনটেক্সটে রাখতেছি গ্লোবাল তাই না? কারণ আমাদের অনেক জায়গায় লাগতেছে এটা, অনেকগুলো কম্পোনেন্ট লাগছে দেখে তো আমরা একটা জায়গায় রাখতেছি না, মানে সরি, আমরা একটা কম্পোনেন্টে রাখতেছি না, আমরা আলাদা একটা জায়গায় রাখতেছি যেখান থেকে যে কোনো কম্পোনেন্ট সেটা শেয়ার করতে পারে। তো যারা রিডাক্স জানেন না, রিডাক্সও মোরলেস এই কাজটাই করে, একটু এফিসিয়েন্ট ওয়েতে করে, একটু ডেভেলপার ফ্রেন্ডলি ওয়েতে করে। ওকে, সো রিডাক্স জানা আজকে আমাদের দরকারও নেই, প্রবলেম নেই। সো গ্লোবাল স্টেট তাহলে বুঝতে পারছি তাই না? গ্লোবাল স্টেট গুলা কি বলে, যেই স্টেট গুলা অ্যাক্রস দ্য কম্পোনেন্টস শেয়ার করতে হয় তাই না? ওই স্টেট গুলারে অনেকগুলো কম্পোনেন্ট আমার একসাথে দরকার পড়ে, এবং যদি কোনো স্টেট চেঞ্জ হয় তাহলে চেঞ্জেস গুলো আমরা সব জায়গায় দেখতে চাইতে পারি, বা সব জায়গায় আমরা দেখতে পাবো এরকম আমরা ভাবি তাই না? এইটাই তো ফিলোসফি। এই পর্যন্ত যারা রিয়াক্ট জানি আমার সাথে এগ্রি করেন সবাই, যে ভাই হ্যাঁ গ্লোবাল স্টেট বা এটা এটা এই ফিলোসফিতে আমরা শিখছি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আহ, আচ্ছা, স্লাইড ইগনোর করতে পারি আমরা আপাতত।
সেটা হচ্ছে যে স্টেট ম্যানেজমেন্ট যদি গ্লোবালি থাকে, এন্ড এটা করার জন্য আমরা কনটেক্সটের মতো টুল ইন্ট্রোডিউস করছি, আমরা রিডাক্সের মতো টুল ইন্ট্রোডিউস করছি, রিডাক্স বাদ দিই, কনটেক্সট আছে যে ভাই অ্যাক্রস দ্য কম্পোনেন্ট শেয়ার করবো। তাইলে সার্ভার স্টেট জিনিসটা কি ভাই? মানে এটা একটা প্রথম কোশ্চেন যে আচ্ছা আমরা মানে এই যে সার্ভার স্টেট ম্যানেজটা করব, ঠিক আছে, যেটা যেই টুল দিয়ে হোক, সেটা টেনস্টেক রিয়াক্ট করে দেওয়া হোক, সেটা আপনার পার্টিকুলারলি রিডাক্স টুল কিট করে দেওয়া হোক, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে সার্ভার স্টেট কেন আলাদা। এখন স্টেট কি, এটা সংজ্ঞা কি কেউ দিতে পারে এখানে সাহস করে? রিয়াক্ট যারা জানি টুকটাক। মাহির ভাই, এক, হ্যাঁ ভাইয়া। ওই শেয়ারের অপশন থেকে এখানে মোর, ওইখানে গেলে আপনি হচ্ছে এই অ্যানোটেটটা অফ করে দিতে পারবেন। আচ্ছা অ্যানোট করতেছে কেউ? ও আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া, খেয়ালই করিনি। শেয়ার, ভাই আপনি হচ্ছে স্ক্রিনশট অফ করে আরেকবার অন করেন, তারপরে ওই অ্যানোটেট অপশনটা অফ করে আচ্ছা দিন। সবার জন্য অফ করে দিলাম, আর ক্লিয়ার করে কিভাবে? উম, আচ্ছা আমি একটু, এটাই ভালো হবে, স্টপ শেয়ার করে আবার অন করি। কেউ প্লিজ অ্যানোট করেন না কাইন্ডলি। আচ্ছা সরি। সো আচ্ছা, স্টেট নিয়ে আমরা কথা বলতেছিলাম। আচ্ছা স্টেট, স্টেটের একটা আমি সংজ্ঞা দিই, দেখেন কারা কারা এগ্রি করেন। আমি সহজ কথায় মনে করি রিয়েক্ট অ্যাপ্লিকেশনে বা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে স্টেট বলতে বোঝায় ডাইনামিক ডাটা, যে ডাটা চেঞ্জ হয় ওভার দ্য টাইম। এটা এগ্রি করেন কারা কারা? চেঞ্জেবল ডাটা, স্ট্যাটিক ডাটার আমরা কখনো স্টেট বানাই না, যেটা চেঞ্জ হইতে পারে, চেঞ্জেবল ডাটা, ডাইনামিক ডাটা। এটা এগ্রি করি সবাই এই কথাটা? স্টেট মিনস ডাটা, হ্যাঁ। মোর স্পেসিফিক বলতে গেলে ডাইনামিক ডাটা, যে ডাটা চেঞ্জ হবে, নাহলে এটা আমি ম্যানেজই করতাম না, তাই না? নর্মাল একটা ভেরিয়েবলের মধ্যে রাখতাম। চেঞ্জ হইতেছে দেখি তো ম্যানেজ করা লাগতেছে রিয়েক্টের ওইটা। আচ্ছা, তাহলে এই যে চেঞ্জেবল ডাটা আছে আমার অ্যাপ্লিকেশনে, এই ডাটাগুলা দুই ধরনের হয়। একটা হচ্ছে এই যে ডাটা চেঞ্জ হইতেছে, পুরো ডাটা আমার ক্লায়েন্টে থাকে, মানে ব্রাউজারেই থাকে। যেমন এই ধরেন একটা ছোটখাটো, ধরেন একটা স্টোর অ্যাপ্লিকেশন বা ই কমার্সের মতো একটা, ধরেন একটা হোম পেজ। এখানে ধরেন আমি অ্যাড টু কার্ড এরকম কার্টে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এবং যদি আমি কার্টে ভিজিট করি, আমি দেখবো যে আচ্ছা এখানে দেখেন স্টেট চেঞ্জ হয়েছে। ইনিশিয়ালি কিন্তু আমার কার্টে কিছুই ছিল না, দেখেন ফাঁকা। যখন এখানে ইউজার অ্যাড টু কার্ড করতেছে, এরপরে যাচ্ছে, তখন দেখেন আমার পার্টিকুলারলি প্রোডাক্ট অ্যাড হইতেছে কার্টে, তাই না? এখান থেকে আমি যে প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়াইতে পারবো, কোয়ান্টিটি বাড়াইলে তার সাব টোটাল বাড়বে, সাব টোটাল গুলো যোগ হয়ে টোটাল বাড়বে, তাই না? এই ধরনের স্টেট গুলা, এই যে ডাটাগুলা বাড়তেছে, একটা কার্টে, একটা শপিং কার্টে প্রোডাক্ট অ্যাড হইতেছে, তার কোয়ান্টিটি ইউজার বাড়াইতেছে, হ্যাঁ, বা কমাইতেছে বা চেঞ্জ করতেছে, এগুলো তো ডাটা চেঞ্জ, তাই না? এই ডাটাগুলো চেঞ্জেবল ডাটা না ভাইরা? এই ধরনের ছোটখাটো অ্যাপ্লিকেশনের সাথে আমরা পরিচিত না মোটামুটি সবাই? এই যে চেঞ্জেবল ডাটাগুলো হইতেছে, এই যে চেঞ্জ হইতেছে ডাটা। আচ্ছা, তাইলে এই ডাটাগুলারে আমরা বলতে পারি ক্লায়েন্ট স্টেট। কেন? দেখেন, এই কার্টের ভিতরে কয়টা প্রোডাক্ট অ্যাড হবে, বুঝেন, আবারও বলি, এই কার্টের ভিতরে আমি অ্যাজ এ ইউজার কয়টা প্রোডাক্ট অ্যাড করবো এখন, সেটা আমার কাছে। যদি এই একই প্রজেক্ট বা একই প্রোডাক্টটা বা একই অ্যাপ্লিকেশনটা ফয়সাল ভাই চালাইতো, তাইলে সে যেটা অ্যাড করবে সেটা তার কাছে, তাই না? এই যে ডাইনামিক ডাটাগুলা, এটা কি আমার সার্ভারে পাঠানোর দরকার আছে? যদি না অর্ডার ক্রিয়েট হয়। আমি বলছি এই যে কার্টের ফিচারটা, এই যে কয়টা প্রোডাক্ট আমি অ্যাড করব, এই প্রোডাক্টের কোয়ান্টিটি কি হবে, সেই অনুযায়ী যে আমার সাবটোটাল গুলো ক্যালকুলেট হবে, টোটাল গুলো ক্যালকুলেট হবে, এই যে স্টেট গুলা, এগুলো তো টোটালি ইউজার স্পেসিফিক, আমার ব্রাউজারের জন্য স্টেট, তাই না? আমার ব্রাউজারের জন্য স্টেট। ওকে, এই ডাটাগুলোর সাথে কিন্তু আমার এপিআই এর ডিরেক্ট সম্পর্ক নাই, আমরা এপিআই ডাটা চেঞ্জ করতেছি না, আমরা আমাদের ব্রাউজারের ভিতরেই আমার ডাটা চেঞ্জ করতেছি। ওকে, এই ডাটাগুলো, এটা এক ধরনের গ্লোবাল স্টেট মানি, কারণ হচ্ছে আমার অ্যাড টু কার্ড হইতেছে আমার এই আরেকটা পেজ থেকে, বাট এটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি আরেকটা পেজে। ওকে, ক্লিয়ার, ভালো কথা। তো এটা এক ধরনের স্টেট, গ্লোবাল স্টেট, যেটা আমরা কনটেক্সটের থ্রুতে বা রিডাক্সের থ্রুতে ম্যানেজ করতে পারি, ভালো কথা। আরেক ধরনের স্টেট আছে, যেমন ধরেন এই যে আমার প্রোডাক্ট, আমরা যখন একটা রিয়েল অ্যাপ্লিকেশন ইউজ করি বা রিয়েল একটা ই কমার্স আপনারা বানাবেন, যদি আমরা বানাই, এই প্রোডাক্টের যে ডাটাগুলা, বুঝেন, তার প্রাইস কি, তার টাইটেল কি, তার ছবি কি, এবং মানে কয়টা প্রোডাক্ট আমার পুরো অ্যাপ্লিকেশন আছে, এই ডাটাগুলা, এই ইনফরমেশন গুলো আমরা কোথায় রাখবো আসলে? আমরা কি শুধু আমাদের ব্রাউজারে রাখবো, নাকি এটার জন্য কোনো ডাটাবেস থাকা জরুরি? কোন একটা ডাটাবেস থাকবে যেটা ব্যাক এন্ড ট্যাকেল করবে, তাই না? আমরা ওইখান থেকে ফেচ রিকোয়েস্ট করে এসে এই ডাটাগুলো দেখাবো, তাই না? মোরলেস তো এরকমই। তাহলে দেখেন, এই ডাটাগুলো আমরা ফেচ রিকোয়েস্ট করে দেখাই, খুবই ভালো কথা, খুবই ভালো কথা।
এই ডাটাগুলো কি ডাইনামিক না ভাই? যেমন আমি একটা জিনিস বলি, ধরেন আমরা এখান থেকে সিম্পল আমরা একটা ধরেন প্রোডাক্ট অ্যাড করি, কি কি প্রোডাক্ট আছে আমরা দেখি। ডলার বাইসাইকেল, ধরেন আমরা প্রোডাক্ট অ্যাড করলাম ধরেন ফুটবল, ওকে। আর ডেসক্রিপশন ধরেন সিম্পল আমরা জাস্ট নাইকি এরকম দিয়ে রাখি। জাস্ট মানে এটা একদমই মানে ডিজাইনটা ক্লিয়ার করেন, আমরা আজকে আসলে স্পেসিফিক ভাবে আসলে সার্ভার স্টেটে ফোকাস করতেছি, এর জন্য অত কিছুতে আমরা ফোকাস করতেছি না। আর আমরা একটা স্ট্যাটিক ইমেজ ইউআরএল দিয়ে দিই তারে, ওকে। ধরেন ফুটবল, ফুটবল, ওকে। ধরেন এই পার্টিকুলার এই ইমেজের ইউআরএলটা আমার দরকার, এটা নিয়ে আমি তারে দিলাম, সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর যে এখন শপে ভিজিট করি, দেখেন আমার এখানে কিন্তু একটা ফুটবল আসছে, এবং এই পার্টিকুলার ফুটবলটা দেখেন মানে আগে প্রোডাক্ট কয়টা ছিল এই ফুটবল অ্যাড করার আগে? দুইটা, তাই না? যখন আমি প্রোডাক্ট অ্যাড করলাম তখন প্রোডাক্ট হয়ে গেল তিনটা। কিন্তু এই যে প্রোডাক্টটা আসতেছে ডাটাবেস থেকে, তাহলে প্রোডাক্ট আসলে অ্যাড করছি কোথায় বলেন তো কেউ? সামহাও না সামহাও ডাটাবেসে অ্যাড করছি, তাই না? আমার কথাটা বুঝতেছেন? ধরেন রিয়েল অ্যাপ্লিকেশনে যদি কোনো একটা ই কমার্সের অ্যাডমিন প্রোডাক্ট ক্রিয়েট করে, সে তো ডাটাবেসে ক্রিয়েট করবে, কিন্তু ওটা রিফ্লেকশন কোথায় দেখাইতে হবে? ইউজারের যে অ্যাপ্লিকেশনটা, ইউজার যে হোম পেজটা ভিজিট করতেছে সেখানে দেখাইতে হবে না? ইউআই তে দেখাইতে হবে না? আচ্ছা, তার মানে এইটাও চেঞ্জেবল ডাটা। এই যে প্রোডাক্ট কয়টা আছে আমার অ্যাপ্লিকেশনে, এটাও চেঞ্জেবল ডাটা, বাট এই ডাটাটা কি আমার ব্রাউজারে লিভ করে? ডাটার কন্ট্রোল কি ফ্রন্ট এন্ডের কাছে আছে? কেউ বলেন তো, এই ডাটাগুলোর কন্ট্রোল কি ফ্রন্ট এন্ডের কাছে আছে? নাই। কেন বলেন তো? কেন বলেন তো, কেউ বলতে পারি? এই ডাটাগুলো যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে, হ্যাঁ ডিবি থেকে আসতেছে এক, এটার ওনারশিপ আমাদের নাই। সেকেন্ড একটা জিনিস কি দেখেন, আমি প্রোডাক্ট অ্যাড করতেছি আমার এই ব্রাউজার থেকে, ধরেন আমার অ্যাপ্লিকেশনটা আলাদা আরো আরো অ্যাডমিন থাকতে পারে, তারা হয়তো আরেকটা জায়গা থেকে প্রোডাক্ট অ্যাড করতেছে তাদের পিসি থেকে, তাদের ব্রাউজার থেকে, বা তার কোনো মোবাইল মোবাইল দিয়ে তোর এই ওয়েবসাইটটা ব্রাউজ করে সে এই প্রোডাক্টটা আপলোড করলো। তার মানে এই স্পেসিফিক ডাটাটা যে কোনো জায়গা থেকে চেঞ্জ হইতে পারে, নট স্পেসিফিক খালি ইউজারের যে ক্লায়েন্ট বা ব্রাউজার অ্যাপ্লিকেশন, তাই না? একটা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে এই ডাটা চেঞ্জ হতে পারে, তাই না? আরেকটা পিসি থেকে আরেকটা ব্রাউজার থেকে অ্যাপ্লিকেশনের ডাটা চেঞ্জ হতে পারে, তাই না? আবার ডিরেক্ট ডাটাবেজে গিয়েও হয়তো আমার ডাটাবেজের কাছে কারো অ্যাক্সেস আছে অ্যাডমিনের, সে ডাটা চেঞ্জ করতে পারে। বাট চেঞ্জ হোক যেখান থেকেই, রিফ্লেকশন দেখাইতে হবে এখানে, তাই না? স্টেটের মতো বিহেভ করতে হবে যে ভাই ডাটা চেঞ্জ হলে সেটা রিফ্লেকশন তাড়াতাড়ি দেখাতে হবে, আমার সাথে সাথে দেখাইতে হবে। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা, এই যে এই ডাটাগুলো যে ডাইনামিক, তার মানে এটা আমরা স্টেট আকারে কল্পনা করতে পারি, আমরা এটা স্টেট আকারে ট্রিট করতে পারি। কিন্তু এই স্টেটটা আর এই কার্টের যে স্টেটটা, এটা পুরোপুরি আলাদা। কারণ এই ডাটাটার, কার্টের ডাটার যে ওনারশিপ, এটা পুরোপুরি ক্লায়েন্টের কাছে বা ব্রাউজারের কাছে আছে, ফ্রন্ট এন্ডের কাছে আছে। বাট এই প্রোডাক্টের ডাটার যে ওনারশিপ, এই স্টেট গুলার যে ওনারশিপ, যে কয়টা প্রোডাক্ট আছে, ওকে, তার ডাটাগুলা কি, এই স্টেটটার ওনারশিপ কিন্তু এজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমাদের কাছে নাই, ওকে। ফুল ওনারশিপ নাই, ওকে। এই ধরনের স্টেট গুলার বলা হয় সার্ভার স্টেট, যেই স্টেট গুলা অ্যাকচুয়ালি সার্ভারের থ্রুতে আসে, মানে ব্যাকএন্ডের থ্রুতে আসে আমাদের কাছে, ওকে। এই স্টেট গুলার বলা হয় সার্ভার স্টেট। তাহলে আমরা দুই ধরনের স্টেট ডিফারেন্সিয়েট করলাম, তাই না? একটা হচ্ছে যে ভাই যে স্টেট গুলার সাথে ডাটাবেস বা সার্ভারের কোনো সম্পর্ক নাই, আমি জাস্ট ক্লায়েন্ট এন্ড থেকে ক্লায়েন্টের বা ইউজারের ইন্টারাকশনের ফলে আরগুলো চেঞ্জ হইতেছে, এবং শুধু এটা স্পেসিফিক এই ইউজারের জন্য, ওর ব্রাউজারে বা ওর মোবাইলে, ঠিক আছে? এটা এইখানে। আরেক ধরনের স্টেট আছে যেটা যে কোনো জায়গা থেকে চেঞ্জ হতে পারে, যেটার স্টেটের রিফ্লেকশনটা বা স্টেট, এই ডাটাগুলো হোল্ড করে কে? ডাটাবেস বা ব্যাক এন্ড, তাই না? ওইখান থেকে আমরা জাস্ট ডাটা এনে দেখাই, চেঞ্জেস গুলো রিফ্লেক্ট করি। এই দুই ধরনের স্টেট আমরা বলতে পারি, একটা হচ্ছে ক্লায়েন্ট স্টেট, একটা হচ্ছে সার্ভার স্টেট। এই যে ডাটাগুলা ডাটাবেস থেকে আসে, ডাটাবেসের উপরে নির্ভরশীল বা ব্যাকএন্ডের সাথে নির্ভরশীল, এই স্টেট গুলার আমরা বলি, এই ডাইনামিক ডাটাগুলার আমরা বলি সার্ভার স্টেট, ওকে। এটা কি মোটামুটি আমরা বুঝতে পারছি বেসিক পার্থক্যটা? যেমন ধরেন আমি যদি আহ একটা অ্যাপ্লিকেশনের, ধরেন আমি ওই যে আমরা মুড চেঞ্জ করতে পারি না, যেমন ধরেন ওই যে আমরা কি বলে ওই যে ডার্ক থিং দিই, আবার ওই যে ডিফল্ট মোডে যাই, তাই না? তখন ওই যে আমার অ্যাপ্লিকেশনের পেজ হোয়াইট হয়ে যায়, কালার আপনার লেখাগুলা আপনার ব্ল্যাক হয়ে যায়। আবার যখন ডার্ক থিমে দিই তখন আমার ব্যাকগ্রাউন্ড ডার্ক হয়ে যায়, কালার গুলা বা লেখাগুলো আপনার হোয়াইট হয়ে যায়, তাই না? এই ধরনের স্টেট গুলো আমরা বলতে পারি ঠিক আছে এটা ক্লায়েন্ট স্টেট, ক্লায়েন্ট চেঞ্জ করতেছে, ঠিক আছে। বাট নর্মাল একটা অ্যাপ্লিকেশনে, যে কোনো ধরেন ই কমার্স ধরেন, একটা সোশ্যাল মিডিয়া ধরেন, যেমন ধরেন টুইটার, আচ্ছা, টুইটারে
অনেক ডাইনামিক ডাটা আছে না ভাইয়া? এই যে আমার নিউজ ফিডে যে ডাটাগুলা, এই যে পোস্ট, এগুলো ডাইনামিক না? আমার নিউজ ফিড ওভার দ্য টাইম চেঞ্জ হতে পারে না? ধরেন আমি যদি আরেকটা রিফ্রেশ দিই, জাস্ট আমার নিউজ ফিডটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই যে ট্রেন্ডিং এর ডাটা, এগুলো ওভার দ্য টাইম চেঞ্জ হতেছে না? সবকিছু তো স্টেট, তাই না? আচ্ছা, এবং আমি এখান থেকে টুইট পোস্টও করতে পারবো। ধরেন আমি দিলাম ডেমো টুইট, এবং এটা যদি আমি পোস্ট করি, তাইলে আমার যারা ফলোয়ার আছে বা আমার যারা ফলো করে টুইটারে, তাদের কাছে চলে যাবে, তাই না? ধরেন আমি এখানে পোস্ট করলাম, কিন্তু এই যে আমি পোস্ট করলাম, এই যে আমার টুইট গুলো আমার ইয়াতে দেখাইতেছে, আমার নিউজ ফিডে দেখাইতেছে, এই সব ডাটা চেঞ্জেবল, আমি জানি চেঞ্জেবল ডাটা, ঠিক আছে? মানে আজকে ধরেন এখন 10টা ডাটা আছে, 1 সেকেন্ড পরে 11টা হবে, 12টা হবে, আরো বাড়তে থাকবে, ঠিক আছে? কমতে থাকতে পারে যদি পোস্ট কেউ ডিলিট করে দেয়। যেমন আমি যদি ডিলিট করে দিই, তাহলে আমার নিউজ ফিড, যেমন দেখেন আমার নিউজ ফিডে কিন্তু পোস্টটা ডিলিট হয়ে গেছে। আবার আমি যে পোস্টটা ডিলিট করছি, এখন কি আমার কোনো ফলোয়ারের ইয়াতে নিউজ ফিডে এই পোস্টটা আসবে? এই টুইটটা আর আসবে? আসবে না। তার মানে এই ডাটাগুলো চেঞ্জেবল ডাটা, কিন্তু এই ডাটাগুলো কি স্টেট আমাকে বলেন তো? এই যে ডাটাগুলো আমরা দেখতেছি, এই যে টুইটারের টুইট গুলো দেখতেছি, এগুলো কি ক্লায়েন্ট স্টেট না সার্ভার স্টেট? যদি রিয়াক্ট অ্যাপ্লিকেশনে আমরা এটাকে ম্যানেজ করতাম, কে বলেন তো? সার্ভার স্টেট, তাই না? এবং আপনারা দেখবেন, যদি একটু আমরা ঠান্ডা মাথায় দেখি, যেমন আমি জিমেইলে গেলাম, যে কোনো অ্যাপ্লিকেশনে, আপনি মডার্ন যে কোনো অ্যাপ্লিকেশনে যান, আপনি ইউটিউবে যান, লিঙ্কডইনে যান, আপনি দেখবেন যত ডাটা আসতেছে সব ডাইনামিক, হ্যাঁ চেঞ্জ হইতেছে। এখন আমার ইমেইলে ধরেন 5,000 সামথিং ডাটা আছে। আমার একটু নতুন করে যদি মেইল করেন, ডাটা কমবে বাড়বে। আমি যদি একটা মেইল ডিলিট করে দিই, তাও ডাটা কমবে বাড়বে। তার মানে কি? ডাইনামিক ডাটা স্টেট, এবং এটা ফ্রন্ট এন্ড থেকে দেখতেছি, কিন্তু এটা লিভিং প্লেস, এটার যে ওনারশিপ, সেটা কি ফ্রন্ট এন্ডে? না, সেটা কিন্তু সার্ভারে, সেটা কিন্তু ডাটাবেজে। এটা আমাদের কাছে ফুললি নাই। এই স্টেটগুলো হলো সার্ভার স্টেট। এবং আপনারা দেখবেন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে, যে অ্যাপ্লিকেশনে ভিজিট করেন, ফেসবুক, টুইটার, জিমেইল, ইউটিউব, এনিথিং, ইনস্টাগ্রাম, আপনারা দেখবেন একটা অ্যাপ্লিকেশনের প্রায় 95 থেকে 99% ডাটাই আসলে সার্ভার স্টেট। আমরা রিয়াক্ট ডেভেলপাররা ভাবতেছি এটা স্টেট, কিন্তু এটা কিন্তু ক্লায়েন্ট স্টেট না, এটা সার্ভার স্টেট। খেয়াল করছেন? সব ডাটা কিন্তু ডাটাবেস থেকে আসতেছে, ব্যাকএন্ড থেকে আসতেছে, ফেচ করে নিয়ে এসে দেখাইতে হইতেছে, চেঞ্জ হইলে আবার ওই চেঞ্জেসটা রিফ্লেক্ট করতে হইতেছে, তাই না? তো এখানে পার্থক্যটা করে আসলে লাভ কি হইলো? লাভ কি হলো জানেন? লাভ হচ্ছে যে ভাই, এই সার্ভার স্টেট আর ক্লায়েন্ট স্টেট যে আলাদা, এটা একসময় আলাদা করে দেখা হইতো না। এটা ডেভেলপাররা আলাদা করে দেখতো না। এর কারণে হয়তো কি, আমরা ক্লায়েন্ট স্টেট যেভাবে ম্যানেজ করি না ভাই, কনটেক্সটের থ্রুতে বা রিডাক্সের থ্রুতে, ওই থ্রুতেই, মানে ওই সিস্টেমে আমার সার্ভার স্টেট গুলো ম্যানেজ করা লাগতো যদি গ্লোবাল হইতো। এখানে একটা মজার বিষয় হচ্ছে, অনেকে বলতে পারেন ভাই, এখানে তো আমরা ইউজ ইফেক্ট দিয়েই কাজ করতে পারি। ইউজ ইফেক্ট দিয়ে যখন আমরা কাজ করি, তখন সেটা কি গ্লোবাল স্টেট? মানে ইউজ ইফেক্ট দিয়ে যখন আমরা কোনো একটা ডাটা ফেচ করে নিয়ে আসি এপিআই থেকে, এবং ওইটাই কম্পোনেন্টের স্টেটে সেভ করি, এরপর দেখাই, ওইটা কি আমার লোকাল স্টেট না গ্লোবাল স্টেট? কেউ বলেন তো? যদি আমি ইউজ ইফেক্ট ইউজ করি, এটা শুধুমাত্র ওই কম্পোনেন্টের স্টেট না? ওই পার্টিকুলার কম্পোনেন্টের স্টেট না? লোকাল স্টেট। কিন্তু সেটা কিন্তু গ্লোবাল না। আমার যদি গ্লোবাল দরকার পড়ে, যেমন দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটায়, আমি প্রোডাক্ট এই পেজেও দেখাইতেছি, আমি প্রোডাক্ট কিন্তু এই পেজেও দেখাইতেছি। আবার দেখেন এখান থেকে প্রোডাক্ট ডিলিট করে দিই, দেখছেন? এই পেজ থেকেও বাদ হবে, আবার এই পেজ থেকেও বাদ হবে। তার মানে কি, আমার স্টেট অনেকগুলা কম্পোনেন্ট শেয়ার করতেছে, গ্লোবাল স্টেট। ওকে, সো গ্লোবাল স্টেটে যখন আমার সার্ভার স্টেট ঢুকে যায়, তখন আমরা এটা কিভাবে ট্যাকেল করতাম জানেন? আমি আপনাদের একটা কোড বেস দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা, ওকে, আমরা তখন যদি রিডাক্স ইউজ করতাম, আগে রিডাক্সই আসলে আপনার পপুলার ছিল, রিডাক্স থাঙ্ক, রিডাক্স আপনার আরেকটা জিনিস কি ছিল মনে নাই আমার, ঠিক আছে, অনেক আগের কথা। আহ কি জানি, ভুলে গেছি। আরে আচ্ছা, যাই হোক। সো থাঙ্কের মতো টুল কি করতো, ও বলতো আচ্ছা ঠিক আছে, তুমি তো গ্লোবাল স্টেটে সার্ভার স্টেট ম্যানেজ করবা, তুমি একটা কাজ করো, তুমি নর্মালি করলে তো হবে না, যেহেতু এটা গ্লোবাল স্টেট আকারে ট্রিট করতে হবে, তুমি থাঙ্কের মতো জিনিস ইউজ করো। তখন আমরা এরকম থাঙ্কের মতো জিনিস ইউজ করতাম, এখানে এপিআই কল করতাম এইটারে ট্যাকেল করার জন্য, বুঝেন? এখানে এপিআই কলটা হইলো, ডাটা রিটার্ন হইলো, এই ডাটাটা আবার স্টেটে সেট করতে হবে না, স্টেটে। এটার জন্য দেখেন এই যে রিডাক্সে আমরা স্লাইস বানায় রাখছি, স্লাইস বানানোর পরে এই যে আমরা পেন্ডিং হইলে কি হবে, স্টেট কিভাবে চেঞ্জ হবে, ডাটা আইসা পড়লে ডাটা কিভাবে আসবে, এই যে পেলোডের মধ্যে থেকে, এইভাবে আমরা স্টেট ট্যাকেল করতাম। ডাটা ক্রিয়েট হইলে আমরা এইটারে কিভাবে আমরা ট্যাকেল করব, এইভাবে স্টেট লোকালি, আমরা নর্মালি স্টেট যেভাবে ট্যাকেল করি না রিডাক্সে, ওইভাবে ট্যাকেল করতাম। ওকে, বাট একটা বিখ্যাত ইঞ্জিনিয়ার আছে, তার নামই হচ্ছে ট্যান, ওকে, যে এটা বানাইছে শুরুতে, ট্যান স্ট্যাক। ওকে, এই ভদ্রলোক আসলে অনেক কিছু বানাইছে। তার মধ্যে আপনার রিয়াক্টে, কেউ রিয়াক্ট টেবিল ইউজ করছেন কখনো?
এখন নাম হচ্ছে ট্রান্সটেক টেবিল, খুবই চমৎকার একটা টেবিল, মানে আপনার ইউটিলিটি লাইব্রেরি, চমৎকার। ঠিক আছে, সো অনেক কিছু বানাইছে, একটা রাউটারও বানাইতেছে, আসতেছে। ঠিক আছে, সো ওর সবচেয়ে পপুলার যে মানে টুলটা সেটা হচ্ছে এইটা। ও বলতেছে যে ভাই আমি তোমার একটা জিনিস দিই, সেটা হচ্ছে যে আমি তোমারে ট্যানস্ট্যাক কোয়েরি দিই। তো ট্যানস্ট্যাক কোয়েরি কি বলতে দেখেন, পাওয়ারফুল অ্যাসিনক্রোনাস স্টেট ম্যানেজমেন্ট। অ্যাসিনক্রোনাস স্টেট ম্যানেজমেন্ট কেন? যেই স্টেট গুলা আসলে ক্লায়েন্টে না, সার্ভারে বা মানে আপনার কি বলে রিমোট কোনো জায়গায় আছে। আমরা যখন একটা এপিআই কল করে ডাটা আনি, যেভাবে আনি, এখানে আনি বা একটা ই কমার্সে আনি বা টুইটারে আনি, এই ডাটাটা আসতে আমার টাইম লাগে না? আপনারা যারা রিয়েক্ট পারেন তারা তো জাভাস্ক্রিপ্টও পারেন, আমি শিওর। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট আপনারা জানেন যে একটা এপিআই কল হইলে সেইটা কিন্তু সাথে সাথেই রিজলভ হয় না, তাই না? একটা প্রমিস যখন আমরা কল করি এপিআই থ্রুতে, ফেচ কল করি, ডাটা আসতে একটু টাইম লাগে, তাই না? এই ডাটাগুলোর আমার আবার স্টেট আকারে সেট করতে হয়। সো ও বলতেছে ভাই এই গ্লোবাল স্টেট সেট করার জন্য তুমি তো এগুলোর গ্লোবাল স্টেট আকারে ট্রিট করো এবং ক্লায়েন্ট স্টেট এবং সার্ভার স্টেটকে একইভাবে ট্রিট করো, কিন্তু কিন্তু আমার মতে, ওর মতে আর কি, ও বলতেছে যে ভাই সার্ভার স্টেট আর ক্লায়েন্ট স্টেট আলাদা। ওকে, কেন আলাদা? এই যে বলতেছে টোটালি ডিফারেন্ট। সার্ভার স্টেট ইজ পারসিস্টেড রিমোটলি ইন এ লোকেশন ইউ মে নট কন্ট্রোল অর ওন। তার মানে কি, সার্ভার স্টেট ডাটাবেস বা ব্যাকএন্ডের এমন জায়গায় থাকতে পারে যেটার উপর আপনার কন্ট্রোল নাই, যেটা আপনি ওন করেন না এজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার। ওকে, অ্যাসিনক্রোনাস ভাবে আমার আপডেট করতে হয় যদি ডাটা চেঞ্জ হয়। দেখেন এই পার্টিকুলার এখানে যদি কোনো প্রোডাক্ট অ্যাড হয়, ডাটাবেজে আগে অ্যাড করতে হবে, ওইখান থেকে আবার ডাটাবেজে অ্যাড সাকসেসফুল হওয়ার পরে আমার আবার ফেচ করে সব প্রোডাক্ট এনে রিফেচ করে এখানে দেখাতে হবে। তার মানে একটা লোকাল স্টেট, মানে লোকাল মানে কি, ক্লায়েন্ট স্টেট যেভাবে চেঞ্জ হয় গ্লোবাল স্টেট গুলা, ওইভাবে কিন্তু আমরা এটার চেঞ্জেস গুলো রিফ্লেক্ট করতে পারি না। সার্ভার স্টেট পুরোপুরি আলাদা। যেমন ধরেন এখানে ক্লায়েন্ট একটা শপিং কার্টের ধরেন একটা প্রোডাক্ট ডিলিট করে দিল, এই যে ডিলিট, এটা কিন্তু সাথে সাথে ডিলিট, এটা কোনো ডাটাবেজে নাই, এইখান থেকে ডিলিট হয়ে গেছে সাথে সাথে। কিন্তু আমি যদি একটা প্রোডাক্ট ডিলিট করতে চাই, এটা কিন্তু ডাটাবেস থেকে ডিলিট হবে, এরপরে আমার সাকসেস মানে কনফার্মেশন পাবো, এরপরে আমার এখানে প্রোডাক্ট কমাইতে হবে এই ক্লায়েন্টের মানে ব্রাউজারে আর কি। ওকে, সো এটা অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস আমার এই ডাটাগুলো যদি আপডেট করতে হয়, স্টেট গুলোর আপডেট করতে হয়, তাহলে আমার অ্যাসিনক্রোনাস এপিআই কলের থ্রুতে আপডেট করতে হয়, তাই না? ভালো কথা। এবং ও বলতেছে ভাই যেহেতু এটা অ্যাসিনক্রোনাস ডাটা এবং তুমি অনেকগুলো জায়গা থেকে এই ডাটার মানে সার্ভার স্টেট ম্যানেজ করা যায়, হ্যাঁ, চেঞ্জ হইতে পারে, তার মানে তুমি আউট অফ ডেট ডাটা দেখাইতে পারো তোমার অ্যাপ্লিকেশনে। এমন হইতে পারে যে তোমার অ্যাপ্লিকেশনে এমন ডাটা দেখাইতেছো যেটা ডিলিট হয়ে গেছে, অ্যাডমিন ডিলিট করে দিয়েছে। ইফ ইউ আর নট কেয়ারফুল, আপনি যদি অ্যাজ ইঞ্জিনিয়ার খুবই মানে দক্ষ না হন, তাহলে কিন্তু এই ধরনের মানে ধরেন একটা ডাটা, ধরেন একটা প্রোডাক্ট আছে এখানে, এটা আমরা দেখতেছি, ধরেন বাইসাইকেলটা এখানে দেখতেছি, কিন্তু আমার অ্যাডমিন তার পিসি থেকে তার মোবাইল থেকে লগ ইন করে এই প্রোডাক্টটা ডিলিট করে দিয়েছে, কিন্তু ইউজার দেখতেছে যে বাইসাইকেল তো আছে, সে কার্টে অ্যাডও করতে পারতেছে। এটা একটা বাজে জিনিস এবং এটা প্রপার প্র্যাকটিস ফলো না করলে এরকম হইতে পারে। ঠিক আছে, সো ট্যান বললো কি, আচ্ছা তাহলে আমি তোমার একটা কাজ করি, তোমার আমি একটা আহ এইসব জিনিস বাদেও আরো কিছু চ্যালেঞ্জেস আছে ডেভেলপার, যেমন আপনার ডাটা ক্যাশিং এর একটা ঝামেলা আছে। ঠিক আছে, আপনার এই ডাটা কখন আউট অফ ডেট হয়ে গেছে, কখন মানে চেঞ্জ হয়েছে অন্য জায়গা থেকে, সেটা ট্র্যাক করে সেটারে চেঞ্জ করা, সাথে সাথে আপডেট করা। ডাটার আপডেটটা যখন ব্যাকএন্ডে হয় বা ডাটাবেজে হয়, রিফ্লেকশনটা খুব তাড়াতাড়ি ইউজার ইন্টারফেসে দেখানো, এটা একটা ভেজাল্লা কাজ। ওকে, পারফরমেন্স অপটিমাইজেশন করা এই ঝামেলার মধ্যে, এটা একটা ভেজাল্লা কাজ। ঠিক আছে, তো এই ধরনের ভেজালগুলো করার জন্য ও বলতেছে তুমি কি করছো, তুমি এপিআই কল করছো, এরপরে স্টেট ডিক্লেয়ার করছো, এরপরে তুমি রিডিউসার লেখছো বা স্লাইস লেখছো, ওইখানে আবার লজিক লেখছো এই সার্ভার স্টেট চেঞ্জ হইলে কিভাবে এটার স্টেট মানে ম্যানেজ করবা তুমি। ও বলতেছে ভাই ট্রান্সটেক সুন্দর একটা কথা বলছে, যেহেতু আমার কাছে এটার এক্সেসই নাই, যেহেতু এই সার্ভার স্টেটটা আমি ওনই করি না, আমি ওরে মানে ও আমার ওনারশিপে নাই, ওর জন্য ওরে চেঞ্জ করার জন্য কোনো লজিক আমি লিখবো না। আগে কি হয়তো একটা সার্ভার স্টেট চেঞ্জ করলে আমাদের এরকম লজিক লেখা হতো, এই যে এই ধরনের লজিক লেখা লাগতো, আরো আছে। ওকে, আপনার এই ধরনের লজিক লেখা লাগতো, এরকম থাঙ্ক বানানো লাগতো। ঠিক আছে, বাট ও বলতেছে যে ভাই এখন আমি এগুলোর মধ্যে নাই, এই যে ওকে এই ধরনের আপনার স্টেট ডিক্লেয়ার করা লাগতো, এপিআই কলটা করা লাগতো, এরপর আপনার এই রিডিউসারের ভিতরে স্টেট চেঞ্জের লজিকও লেখা লাগতো, এরপরে গিয়ে আমার ক্লায়েন্টে বা ব্রাউজারে ইউজাররা ওই স্টেটের রিফ্লেকশনটা দেখতে পারতো চেঞ্জ হইলো। বাট ট্যান বলতেছে যেহেতু এই সার্ভার স্টেটের তো ওনারশিপই তোমার কাছে নাই, এটার কন্ট্রোলও তোমার কাছে নাই, এটা যে কোনো জায়গা থেকে চেঞ্জ হতে পারে এবং চেঞ্জটা হয় ডাটাবেসে, এটার মেইন যে সোর্সটা, ওর যে লিভিং প্লেস সেটা তো ডাটাবেস, তুমি কেন লজিক লিখতেছো?
তুমি ওর ডাটা চেঞ্জের লজিক কেন লিখতেছো তোমার ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনে? তুমি লেখো না। আমি বললাম আমি কি করব? ও বলতেছে ভাই তুমি যদি আমার ইউজ করো তোমার কোনো লজিকই লেখা লাগবে না, তোমাকে এপিআই কল করে রেখে দিবা, তুমি জাস্ট এপিআই কল করে রেখে দিবা, আমি নিজে এটারে কন্ট্রোল করবো। দেখেন এই যে কোড বেসটা আছে না, এই কোড বেসটা এটা রান হতেছে এই জায়গায়। আরেকটা অ্যাপ্লিকেশন আছে যেটা আমার ট্যানস্ট্যাক কোয়েরি ইউজ করতেছে, এই যে ওকে। সেই কোড বেসটা আমরা দেখি ও যদি এটারে ম্যানেজ করতে দিলে কিভাবে করতো, এটা আমরা একটু নিচে রাখি। এইটা দেখেন ও জাস্ট কি বলবে জানেন? আচ্ছা এটা একটু ছোট করি। ও জাস্ট বলতো যে ভাই তুমি আমার জন্য কোনো রিডিউসার, কোনো রিডাক্স কিচ্ছু লাগবে না, আমার কনটেক্সট টনটেক্সট কিচ্ছু লাগবে না। আপনার খালি কি লাগবে জানেন? আপনার খালি লাগবে এখানে এই কই গেল হুক, কই এই কিছু হুক। ওকে, যেমন ধরেন আপনার প্রোডাক্টের আমাদের কাজকর্ম আছে না প্রোডাক্টের, এই যে এগুলো তো এপিআই। দেখেন এই যে এপিআই কল করে আমরা একটা মানে ইআইপিআই ইউজ করতেছি আপাতত, কি বলে আপনার ফেক এপিআই মানে লোকালি এপিআই ইউজ করতেছি। সো ও বলে তোমার কাজ কি জানো? তোমার কাজ হচ্ছে খালি আমার ইউজ করা। এই যে ওর কিছু টুল দিয়ে দিছে, ইউজ কোয়েরি, ইউজ মিউটেশন, ইউজ কোয়েরি ক্লায়েন্ট। তার মানে কি আপনি যখন কোনো কোয়েরি ডাটা আনবেন তখন এই ইউজ কোয়েরি হুকটা আমরা ইউজ করব। যখন ডাটা আমরা চেঞ্জ করব এপিআই তে, ধরেন প্রোডাক্ট ক্রিয়েট হলো বা প্রোডাক্ট ডিলিট হলো, তখন আমরা ইউজ করবো ইউজ মিউটেশন হুকটা। সরি। আর এই যে ডাটাগুলো আপনি আনবেন চেঞ্জ করবেন না, এটার জন্য আপনার এক লাইন স্টেট চেঞ্জের স্টেট ম্যানেজমেন্টের লজিক লেখা লাগবে না। আমরা কোনো স্টেট ডিক্লেয়ার করবো না, আমরা কোনো রিডিউসার লিখবো না, আমরা কিচ্ছু লিখবো না, কোনো কনটেক্সট টনটেক্সট কিচ্ছু না, নাথিং। দেখেন আমরা এই হুকের ভিতরে কি বললাম যে ভাই ইউজ করি হুক ইউজ করো। ও বলতেছে তুমি আমার একটা কি দাও, কি কি ভ্যালু পেয়ার তো আমরা বুঝি তাই না? অবজেক্টের সবাই কি বুঝি না কি ভ্যালু পেয়ার? যে একটা কি এর এগেইনস্টে কিছু ভ্যালু থাকে তাই না? এখানেও বলতেছে আমার একটা কি দাও। ঠিক আছে, একটা প্রপার্টির আমরা একটা কি দিলাম, আচ্ছা আমরা একটা নাম দিলাম ওর, ঠিক আছে, একটা অ্যারের ভিতরে। আর বলতেছে তুমি এই যে এই ডাটাগুলো আসবে কোন এপিআই হিট করলে আসবে, এপিআইটা আমারে চেনায় দাও, চেনায় দিলাম। ওকে, এটা যখন হবে, এটা যখন আমরা করব, এখানে কিছু আবার অপশন আছে, এটা নিয়ে পরে কথা বলতেছে। এটা জাস্ট করবো না, কাজ শেষ, এতটুকু শেষ, এতটুকু করলে আমার কাজ শেষ। এখন কি হবে জানেন? এখন আপনার এই পার্টিকুলার এপিআই কলের যে ডাটা আমার কয়টা কম্পোনেন্টে লাগবে দেখেন ভাই, আমার সব পেজে লাগবে প্লাস অল প্রোডাক্টসে লাগবে না? এই যে একই প্রোডাক্ট তো আমরা দুই জায়গায় দেখাইতেছি তাই না? আমরা এই দুইটা পেজে যাব, দেখেন এই যে পেজ এসে সব কই, এই যে সব দেখেন, আমরা ওই যে হুকটা বানায় রাখছি, এই যে এই যে পাশে বানায় রাখছিলাম, এটার এক্সপোর্ট করছি, যেখানে আমরা এপিআই কলটা জাস্ট করছি, জাস্ট এপিআই কলটা। এইটারও জাস্ট দেখেন আমরা নর্মালি কল করব, নর্মালি কল করব। যখন আপনি রিঅ্যাক্ট কোয়েরি ইউজ করবেন না, ও অটোমেটিক আপনার জন্য এরর মানে হ্যান্ডেলিং করে দিবে। আপনার কোনো এরর হয়েছে নাকি সেটা আপনারা জানাবে একটা বুলিয়ান ভ্যালুর ভিতরে। এররটা কি, যদি এরর হয়ে থাকে সেই মেসেজটা আপনারা দিবে, এবং যদি সাকসেসফুল হয় তাহলে আপনার ডাটাটাও দিবে। তারপর আমরা একটা এপিআই হিট করার সময় লোডিং স্টেট ট্যাকেল করি না? লোডিং স্টেট বলতে কি বুঝাইতেছি আপনারা মেবি বুঝতেছেন। যেমন ধরেন আমি যদি এই পার্টিকুলার বান্দার প্রোফাইলে যাই, দেখেন এই যে স্পিনার ঘুরতেছিল একটা, খেয়াল করছেন? আবার হোমে গেলে একটা স্পিনার ঘুরবে, যদি আমরা রিফ্রেশ দিই দেখছেন স্পিনার কেন? ডাটাগুলো এপিআই থেকে আসতেছে, আইসে সারে নাই, ততক্ষণে কিন্তু আমার একটা স্পিনার দেখাইতেছিল যে ভাই ডাটা এখনো লোডিং অবস্থা আছে, লোড হয় নাই। এই ধরনের স্টেট ম্যানেজমেন্ট আপনার নিজের করা লাগবে না, এররের স্টেট ম্যানেজমেন্ট আপনার নিজের করা লাগবে না, এবং ডাটা অটোমেটিক আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে। এই ডাটা ধরার জন্য আপনার কোনো স্টেট ডিক্লেয়ার করা লাগবে না, এই লোডিং স্টেট ম্যানেজ করার জন্য আপনার কোনো স্টেট ম্যানেজ করা লাগবে না, ডিক্লেয়ার করা লাগবে না, এররের এররগুলো হ্যান্ডেল করার জন্য আপনার কোনো স্টেট ম্যানেজ করা লাগবে না। আপনি জাস্ট এপিআইটা চেনাই দিবেন, ওই ডাটা যদি সাকসেসফুল হয় আপনার কাছে ডাটা এসে পড়বে, লোডিং স্টেট সেট হয়ে যাবে, এরর স্টেট অটোমেটিক ফলস থাকবে। আবার যদি কোনো এরর হয় তখন এররটা অটোমেটিক ট্রু হয়ে যাবে, এবং কি এরর হয়েছে সেই ইনফরমেশন আপনার কাছে অ্যাভেলেবেল। আপনি জাস্ট হুকটারে কল করবেন, এই ইনফরমেশনগুলো নেবেন, জাস্ট কম্পোনেন্ট লেভেলে ইউজ করবেন, দ্যাটস ইট। দেখেন এই যে স্পেজিং ট্রু হইলে একটা মেসেজ দেখাই দিছি, এরর হইলে এররটা দেখাই দিছি, আর ডাটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ডাটার উপরে ম্যাপ চালায় আমরা এই প্রোডাক্ট কার্ডগুলো দেখাই দিছি, এই যে এই যে কার্ডগুলো। আবার সেম এপিআই সেম সেম কলটা, এটা তো গ্লোবাল স্টেটের মধ্যে আমরা ট্রিট করতেছি, কোথায় লাগবে আমাদের? এই অল প্রোডাক্টসে লাগবে না? এখানে দেখেন এখানেও সেম, জাস্ট আমরা এটা কল করতেছি, ওই একই প্রোডাক্ট নিতেছি। আপনি মনে করতে পারেন আচ্ছা বারবার হুক কল করলে মনে হয় বারবার এই এপিআইটা কল হবে, বারবার মনে হয় এই হুকটা কল হলে এই এপিআইটা কল হবে না। এই টেন্সটেক কোয়েরি কি করে জানেন? ও জাস্ট এপিআই কলই করে না, আপনার জন্য ক্যাশ করে রাখে। দেখেন এই যে এখানে যদি ক্লিক করেন, ও
ওর একটা চমৎকার চমৎকার ডেপ টুল আছে। ওই যে আমরা মনে আছে প্রোডাক্ট দিছিলাম কি আকারে, এই যে এখানে কই, এই যে ওরে কি আকারে বলছি প্রোডাক্টস, এই এপিআই কলটার দেখেন, এই কি এর এগেইনস্টে দেখেন ও ভ্যালু হোল্ড করে রাখছে কি জানেন, যে ভাই এইটার এগেইনস্টে কি কি ডাটা আমার কাছে অ্যাভেলেবল আছে, দেখেন দুইটা প্রোডাক্টের ডাটা অ্যাভেলেবল আছে, এবং দেখেন এখানে কি লেখা স্টেল। তার মানে কি ও ডাটা এনে ক্যাশ করে রাখছে, ক্যাশিং মেকানিজমও ইমপ্লিমেন্ট করে আউট অফ দ্য বক্স। এখন আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আমরা স্টেট ম্যানেজ না করেও এটারে বিভিন্ন দুইটা আলাদা আলাদা কম্পোনেন্টে বা একাধিক কম্পোনেন্ট ইউজ করতে পারতেছি। কারণ ট্রান্সট্যাক করে কি করে জানেন, এই ডাটাগুলোরে ফেচ করে আনে, এনে ও নিজে ক্যাশ করে ক্যাশিং মেকানিজম, এবং এই ক্যাশটারে আপনার পুরো অ্যাপ্লিকেশনের যে যে কম্পোনেন্টে এই ডাটাটা দরকার এই ক্যাশটারে স্টেটের মতো করে ও ট্রিট করায়। আমরা যখন রিডাক্সে স্টেট ম্যানেজ করি বা কন্টেক্সটে স্টেট ম্যানেজ করি, একটা সেন্ট্রাল জায়গায় আমরা রাখি না ভাই স্টেট গুলা, কন্টেক্সটে যখন স্টেট ম্যানেজ করি আমরা একটা সেন্ট্রাল জায়গায় রাখি না প্রোভাইডারের ভিতরে, মনে আছে না সবার, যারা যারা রিয়েক্ট প্যারেন্ট কন্টেক্সট প্যারেন্ট বললেন, এটাই তো ফিলোসফি নাকি, একটা জায়গায় রাখি প্রোভাইডারের ভিতরে ভ্যালু আকারে চেনে দিই, সব কম্পোনেন্টে আমার অ্যাভেলেবিলিটি থাকে। ও এই ক্যাশিং মেকানিজমটারে ক্যাশটারে স্টেটের মতো ট্রিট করায়। মানে কি, অ্যাজ এ ডেভেলপার বুঝছেন ভাই, অ্যাজ এ ডেভেলপার আমাদের কত কাজ কমছে দেখেন। এই একটা কাজ করার জন্য, জাস্ট ডাটা ফেচ করার জন্য আমার আগে কি করা লাগতো দেখেন, এই যে আমার এই প্রোডাক্ট, এই যে স্টে ডিক্লেয়ার করা লাগতো, এপিআই হিট করা লাগতো, থাঙ্ক বানানো লাগতো, ঠিক আছে, বানানোর পরে আমার স্লাইস বানানো লাগতো, রিডিউসার বানানো লাগতো, রিডিউসারের ভিতরে আবার লোডিং নিজে নিজে চেঞ্জ করা লাগতো। দেখেন ডাটা যখন এপিআই রিকোয়েস্ট শুরু হবে তখন আমার লোডিং স্টেটটা ট্রু, ডাটা এসে বললে লোডিং স্টেট ফলস, এরর হইলে এররটা আমার সেট করা লাগতো, নিজে থেকে কোড লিখে নিজের হাতে কোড লিখে স্টেট গুলো চেঞ্জ করা লাগতো, স্টেট ম্যানেজ করা লাগতো আমার রিডিউসারের থ্রুতে। বাট এখন দেখেন জাস্ট এপিআই কলটারে এই ইউজ করি হুকটারে, বা যেটা মানে রিয়েক্ট করি ট্রান্সট্যাক করি যে টুলটা, এই লাইব্রেরিটা জাস্ট আমরা চেনাই দিব, দ্যাটস ইট। আপনার লোডিং স্টেট ম্যানেজ করা লাগবে না, এরর স্টেট ম্যানেজ করা লাগবে না, আপনার ডাটার স্টেটও ম্যানেজ করা লাগবে না। এবং শুধু এটা একটা কম্পোনেন্ট না, এটা গ্লোবালি অ্যাভেলেবল, গ্লোবালি যে কোনো কম্পোনেন্ট থেকে। কনটেক্সটে যেমন আমরা গ্লোবাল স্টেট ট্যাকেল করতে পারতাম না, এখানেও এইটার থ্রুতে আমরা এটারে গ্লোবাল স্টেটের মতো ট্রিট করতে পারবো। বাট এটার জন্য আমার এক লাইন স্টেট ডিক্লেয়ার করা লাগবে না, এক লাইন রিডিউসার লেখা লাগবে না, স্টেট চেঞ্জের কোনো লজিক লেখা লাগবে না, এতটাই সোজা। আবার যদি ডাটা চেঞ্জ হয় দেখেন, যদি আমার প্রোডাক্ট ক্রিয়েট হয়, এই যে এখান থেকে যদি আমি প্রোডাক্ট ক্রিয়েট করি, তাই না, যেমন ধরেন আমার কি প্রোডাক্ট ছিল, আচ্ছা ফুটবলটা তো আমরা ডিলিট করে দিয়েছি, আমরা ফুটবলটা আবার আনি, কারণ এখানে আমরা দিলাম ফুটবল, ধরেন দিলাম নাইকি, প্রাইস ধরেন $52, ইমেজটা আমরা দিই, কই জানি ছিল এটা, আচ্ছা ভুল জায়গায় দিস, আহ, এই অ্যাপ কোথায় ছিল, দুইটা অ্যাপ্লিকেশন ছিল না আমাদের, ও আচ্ছা এটাই। তাহলে এখানে ইমেজ দিই, এখানে ফুটবল দিই, আর ডেসক্রিপশনে ধরেন নাইকি দিলাম, আর প্রাইসে দিলাম ধরেন 60 সামথিং, সাবমিট দিলাম। দেখেন যখন সাবমিট দিলাম একটু খেয়াল করছেন, এইখানে এই যে প্রোডাক্ট যেটা ও ক্যাশ করে রাখছে, এখানে যে ক্যাশের ভিতরে ডাটা ঢুকছে, এই যে ডাটা আমরা মাত্র সেভ করলাম, এই যে ফুটবল নাইকি 60 ইমেজ ইউআরএলটা, ওকে, ইমেজ ইউআরএলটা। এবং আমরা যদি শপে যাই দেখেন এই যে প্রোডাক্ট আইসা পড়ছে, এটা কিন্তু এপিআই থেকে, মানে এপিআই তে আমরা ডাটা সেভ করছি, এই যে এপিআই তে হিট করে দেখেন। আমরা ইউজ মিউটেশন হুক কখন ইউজ করব, এটা যখন আমার ডাটা ক্রিয়েট করা লাগবে বা চেঞ্জ করা লাগবে বা ডিলিট করা লাগবে, ডাটা যখন চেঞ্জ হবে, ওরে আমি বলবো ভাই খালি তুমি পোস্ট রিকোয়েস্ট করে ডাটা চেঞ্জ করো এপিআই তে, শেষ। এবং আমি কি বলতেছি দেখেন, অন সাকসেসে যদি সাকসেসফুল হয়, তুমি একটা কাজ করো, ক্লায়েন্ট ধরে, ক্লায়েন্ট বলতে কি জানেন, এই যে আমরা মানে টেনস্ট্যাক কোয়েরি ইউজ করতেছি না, ওর একটা প্রোভাইডার জোড়া লাগাইছি আমাদের এই অ্যাপের ভিতরে, এই যে কোয়েরি ক্লায়েন্ট প্রোভাইডার, ওর ভিতরে একটা ক্লায়েন্ট দিয়ে দিছি। এই ক্লায়েন্টটা কি জানেন, এই যে এই ক্যাশিং মেকানিজম যা যা আছে না সবকিছু ট্যাকেল করতেছে। আমি ওর যখনই ডাটা চেঞ্জ হবে, যখনই আমার ডাটা চেঞ্জ হইলো, তখন সাকসেস হওয়ার পর আমি কি বলবো জানেন, যে ভাই তুমি একটা কাজ করো, ক্লায়েন্ট ডট রিফেচ কোয়েরিজ করো। তার মানে কি, তুমি এই যে ডাটা চেঞ্জ হয়েছে, এপিআই তে তো ডাটা চেঞ্জ হয়েছে, এটা রিফ্লেকশন তো আমার দেখাইতে হবে সব জায়গায়, তাই না, সব জায়গায় আমার দেখাইতে হবে না রিফ্লেকশনটা। এই রিফ্লেকশনটা দেখানোর জন্য আমরা এই কাজটা করতেছি, যে ভাই তুমি ক্যাশ ফালাই দিয়ে নতুন ডাটা নিয়ে এসে ওইটা আবার ক্যাশে সেট করো। এবং যত যত কম্পোনেন্ট এই পার্টিকুলার এই গেট রিকোয়েস্টার ইউজ করতেছিল, সব কম্পোনেন্ট আবার রিরেন্ডার নিবে নিজে থেকে। এবং এটার জন্য আপনার এক লাইনও স্টেট ট্যাকেল করা লাগবে না, ওকে। যদি প্রোডাক্ট রিমুভ হয় দেখেন সেম, আমি বলতেছি ভাই রিমুভের জন্য এই ফেচ রিকোয়েস্ট করো, ডিলিট রিকোয়েস্টের জন্য, ঠিক আছে।
এবং যদি সাকসেসফুল হয় তাহলে তুমি ক্যাশ থেকে এই যে প্রোডাক্ট, এই দেখেন ওই যে কিটারে ধরছে, যে কিটা এখানে এখানে দেখাইছেন, এখানে ধরছিলাম আমরা, ওই কিটারে ধরেও ইনভ্যালিডেট করে দিতেছে। মানে কি, ওই ক্যাশটারে ফালাই দিয়ে নতুন করে একটা এপিআই রিকোয়েস্ট করে ডাটা আবার এনে রাখতেছে। যেমন ধরেন আমরা একটা কাজ করি, আমরা নেটওয়ার্ক ট্যাবে গিয়ে আমাদের ইয়াটার একটু স্লো বানাই দিই, তাহলে আপনার একটা জিনিস বুঝবেন। বা 3G বানাই দিই, একটু স্লো বানাই দিলাম, ওকে। স্লো বানানোর পর একটা রিফ্রেশ দিয়ে, আচ্ছা ডাটা কি হয়েছে, এদিকে আপ এন্ড রানিং না, আপ এন্ড রানিং করি। আচ্ছা দেখেন একটু টাইম লাগবে যেহেতু স্লো। আমরা ইন্সপেক্টে গেলাম এবং দেখেন আমার ওই কোয়েরি ডেপ টুলটাও আসছে। তো এখানে আপাতত 3টা প্রোডাক্ট আছে, খেয়াল করেন। এবার এখানে দেখেন কিছু ডাটা লেখা আছে যে তোমার ডাটাটা কি ফ্রেশ, তোমার ডাটা কি ফেচ হইতেছে, তোমার ডাটা কি ক্যাশ অবস্থা আছে নাকি ইনঅ্যাক্টিভ অবস্থা আছে। এখন দেখেন আমি অল প্রোডাক্টসে গেলাম, 3টা ডাটা না, বুঝেন। আমি একটা প্রোডাক্ট ডিলিট করে দিলাম, একটু খেয়াল করেন। এখানে স্টেল থেকে এটা আবার ফেচিং এ চলে যাবে। কারণ আমি কি বলছিলাম, এখানে দেখেন ওরা কমান্ডটা কি দিছে, আমি জাস্ট কমান্ড দিব যে ভাই যদি ডিলিট রিকোয়েস্ট সাকসেসফুল হয় তাহলে তুমি ক্যাশটারে আবার রিভ্যালিডেট করো, আগের ক্যাশটারে ফালাই দিয়ে, যেহেতু এপিআই তে ডাটা চেঞ্জ হয়েছে আমি শিওর, তুমি এই কি ধরে এই কিটার ধরে, এই যে এই কিটার চেনে তো এই যে প্রোডাক্টস, এই কি ধরে এই কি এর যেই গেট রিকোয়েস্ট আছে ওটা তুমি আবার রিকোয়েস্ট করে নতুন ডাটা ফ্রেশ ডাটা আনো। ওরে আমি জাস্ট এখানে বলে দিতেছি এই ফ্রেশ ডাটার এই এপিআই কলটা আমার করা লাগবে না, বিহাইন্ড দ্য সিন রিঅ্যাক্ট কোয়েরি নিজেই করবে, ট্রান্সলেট কোয়েরি। এখানে আমি জাস্ট ডিলিট করে দিলাম ফুটবল, খেয়াল করছেন। এখানে যে হালকা মোমেন্টের জন্য ফেচিং এর পরে আবার স্টেল হয়েছে, ঠিক আছে। বেশি মানে ইন্টারনেট ফাস্ট কিন্তু বোঝা যাচ্ছে না, আরো স্লো করে দিয়ে, স্লো 3G বা স্লো 3G নেই, আচ্ছা স্লো 4G, ওকে ঠিক আছে। তাহলে আরেকটা রিফ্রেশ দিয়ে, এবার আসতে আরো টাইম লাগবে, ওকে। আর এটা হচ্ছে আমাদের টেন্সটা ক্লিয়ার। একটু খেয়াল করেন এখানে ফেচিং, এই ফেচিং এ 1 আসবে, স্টেল থেকে ফেচিং এ 1 আসবে যখন আমরা প্রোডাক্ট ডিলিট করবো। দেখছেন দেখছেন এই যে ফেচিং এর পরে এই যে এখানে স্টেল আসলো, ফেচিং আসার পরে স্টেল আসছে, অনেক ফাস্ট তো এই জন্য বোঝা যেতেছে না, বাট আপনারা হয়তো খেয়াল করছেন এই জায়গায়। তার মানে কি, যখনই একটা ডিলিট রিকোয়েস্ট মানে ডাটা চেঞ্জ হইতেছে এপিআই তে, তখনও কি করতেছে, চেঞ্জ হওয়ার সাকসেসফুল হইলে অন সাকসেসে এই এই কিরে ধরে, এই কিটারে ধরে, এই যে এখানে আমরা কি চিনাই দিছি না কোয়েরি কি, এই কোয়েরিটারে আবার ফেচ করে এনে আপডেটেড ডাটারে আবার এখানে ঢুকায়, এই যে এই পার্টিকুলার জায়গায় এই পার্টিকুলার কি এর এগেইনস্ট এই ডাটার আপডেট হয়। দেখেন এই যে ক্যাশের ডাটা আপডেট হয়ে গেছে, মাত্র একটা আছে। আপনি ডাটা আবার যদি আবার অ্যাড করেন সেম কাজ হবে, ওকে। যেমন ধরেন আমরা আবার এই ফুটবলটা অ্যাড করি, ফুটবলে কি আছে নাকি দেখি, আচ্ছা শুধু পুতুলটা আছে, তাহলে ফুটবল দিই, ফুটবল নাইকি, প্রাইস ধরেন 80 সামথিং, ঠিক আছে। আর ইমেজ ধরেন এটা আমাদের মেইন ক্যারিয়ার পাথে, কিন্তু আমরা মানে এটা তো জাস্ট নর্মালি আমরা দেখা দিচ্ছি জাস্ট ট্রান্সলেট করে দিও, বাট পরবর্তীতে এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম হবে না, যে কেউ আসলে প্রোডাক্ট অ্যাড করতে পারবে না, ওকে। আমরা এই জিনিসগুলো প্রপারলি ইয়া করব, আমরা কিন্তু এখানে আপনার ওই অথরাইজেশন থাকবে, অথেন্টিকেশন থাকবে, সবকিছু থাকবে। অ্যান্ড ইমেজ এভাবে আপলোড আসলে কোনোদিন হয় না। আমরা এটা কি করব, আমরা পার্টিকুলারলি এই জিনিসটারে আমাদের পিসি থেকে প্রোডাক্ট আপলোড করে কাজ করব। বাট প্রসেস একই, যেটা দেখতেছেন না আজকে, প্রসেস একই। দেখেন এই যে প্রোডাক্ট এসে বসছে এবং দেখেন আমার ক্যাশটা, এই যে ক্যাশটা খেয়াল করছেন, এই যে এটা কিন্তু এটা ক্যাশ, দেখেন এই যে এইখানে প্রোডাক্টটা ঢুকে গেছে, এই প্রোডাক্টটা খেয়াল করেন, এই মানে এই যে এই প্রোডাক্টের এই যে কিটা আমরা দিছি, এই যে কি, তার মানে কি টেনস্টেক কোয়েরি বা রিয়েক্ট কোয়েরি বলে, এটার আগে নাম ছিল রিয়েক্ট কোয়েরি, ও এই ক্যাশটারে স্টেটের মতো ট্রিট করাইতেছে অ্যাপ্লিকেশন রে। বাট এই স্টেটটারে কি আমার ম্যানেজ করা লাগতেছে বলেন তো ভাই, এই যে প্রোডাক্টের জন্য কোন স্টেট কি আমরা ডিক্লেয়ার করছি, লোডিং স্টেট ট্যাকেল করার জন্য কোন স্টেট কি আমরা ডিক্লেয়ার করছি, আমরা এরর স্টেট ট্যাকেল করার জন্য কোন স্টেট ডিক্লেয়ার করছি, খেয়াল করেন। ডাটা চেঞ্জের জন্য বা ডাটা মানে এই যে আপডেট করার জন্য, ক্রিয়েট করার জন্য আমরা কি কোনো স্টেট ম্যানেজ করতেছি, খেয়াল করেন। এটা স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট একটা এপিআই কল না ভাই, এই জিনিসগুলো জাস্ট একটা এপিআই কল না, আর জাস্ট আমি বলে দিচ্ছি ভাই এটা করো, বাট এই কাজটা কি আমি করতেছি, আমি আর বলতেছি রিফেচ করো, বাট আমি কি কোড লিখে রিফেচ করতেছি, আমার কি স্টেট ম্যানেজ করা লাগতেছে দেখেন। কিন্তু এইখানে দেখেন এই জায়গাটাতে আহ এই যে, আচ্ছা এখানে তো কোয়েরি আছে, আচ্ছা এটা না এটা একটু দেখতেছি না আমরা, এইটা এখানে দেখেন, এখানে যখন প্রোডাক্ট ক্রিয়েট হইতো দেখেন আমার এপিআই কল করা লাগতো, এপিআই কল করার পর রেজাল্টটা রিটার্ন করা লাগতো, ওই এপিআই কল যে করছে এটার একটা থাং বানানো লাগতো, সেই থাংকে ধরে এই যে আমার আবার রিডিউসারের ভিতরে দেখেন
লজিক লেখা লাগতো যে ভাই ফুলফিলড হইলে ডাটা আইসা পড়লে তুমি স্টেটের ভিতরে প্রোডাক্ট পুশ করো, বা কোনো এরর হইলে তুমি, বা কোন প্রোডাক্ট ডিলিট হইলে তুমি কিন্তু স্টেট থেকে প্রোডাক্ট ডিলিট করে দিও। এই দেখেন, এগুলো স্টেট চেঞ্জের লজিক না? ফিল্টার টিল্টার করা, এগুলো তো আমরা কনটেক্সটে নর্মালি যখন কাজ করি তখন এগুলো করি, তাই না? ডাটা যদি যখন ডিলিট করি আমরা ফিল্টার করে ফেলাই দিই, ডাটা আসলে যদি আমরা মিউটেটিভ ওয়েতে কাজ করি, পুশ করি, বা আমরা নতুন ডাটা রিটার্ন করি, তাই না? বাট দেখেন এখানে, এখানে আমার দেখেন স্টেট ডিক্লারেশন আছে, বাট এখানে কোনো কিচ্ছু নাই। এই প্রসেসে একই কাজ করতেছে, দেখেন আমার প্রোডাক্ট আসতেছে, প্রোডাক্ট ক্রিয়েট হইতেছে, প্রোডাক্ট ডিলিট হইতেছে, একই কাজ। বাট দেখেন আমার কোনো স্টেট ডিক্লেয়ার করা লাগছে, আমার কোনো রিডিউসার লেখা লাগছে, আমার কিচ্ছু করা লাগছে, কনটেক্সট টনটেক্সট কোনো কিছু আমার হ্যান্ডেল করা লাগতেছে, ম্যানেজ করা লাগতেছে না। বাট জাস্ট এই টুলগুলার ইউসেজের কারণে, এই টুলগুলা নিজে বিহাইন্ড দ্য সিন একটা ক্যাশিং মেকানিজম ফলো করে এরকম। এই মেকানিজমটার কারণে এই ক্যাশটা আমার অ্যাপ্লিকেশনের কাছে প্রত্যেকটা কম্পোনেন্টে স্টেটের, গ্লোবাল স্টেটের মতো ট্রিট হয়েছে। তার মানে কি, আপনি ধরেন এইখান থেকে যদি প্রোডাক্ট ডিলিট করে দেন, ধরেন এখান থেকে ডিলিট করে দিই, এটা এখান থেকে ডিলিট করা মানে কিন্তু আপনার শুধু এই পার্টিকুলার এখান থেকে ডিলিট করা না। দেখছেন একটু টাইম লাগছে, কারণ যে আমি স্লো স্লো রিকোয়েস্ট করে রাখছি, নেটওয়ার্ক রিকোয়েস্টটা স্লো করে রাখছি। ওকে, আপনি যদি এখানে দেখেন এইখানে আমার প্রোডাক্ট একটা হয়ে গেছে, আপনি যদি শপে যান দেখেন সেখানে কিন্তু একটা। তার মানে কি, আমি যেখান থেকে চেঞ্জ করি, যতগুলা কম্পোনেন্ট এই পার্টিকুলার ডাটাটা ইউজ করতেছে, যেটা আমরা সার্ভার স্টেট বলতেছি, সার্ভার স্টেট, কিন্তু যে স্টেটটা আমরা ম্যানেজ করতেছি না, ওকে, এই ডাটাটা অটোমেটিক প্রত্যেকটা কম্পোনেন্টে দেখেন রিফ্লেকশনটা আসতেছে না? প্রত্যেকটা কম্পোনেন্টের রিফ্লেকশনটা আসতেছে না যেখান থেকে ম্যানেজ করি? তার মানে কি, এটা একটা গ্লোবাল স্টেটের মতো আমরা ট্রিট করছি না? যে স্টেটগুলো আমরা এই দা রিডাক্সের থ্রুতে ম্যানেজ করতাম বা কন্টেক্সটের থ্রুতে ম্যানেজ করতাম। বাট আমার কি এখন এই ডাটাগুলারে দেখেন, এগুলো কিন্তু ডাইনামিক ডাটা। কেন? ডাটা আমি চেঞ্জ করতেছি, দেখেন ডাটা ক্রিয়েট করতেছি, আপডেট করতেছি, ডিলিট করতেছি, তাই না? ফার্স্টে ছিল 3টা, এরপরে বানালাম 2টা, এরপরে আবার 3টা, আবার এরপরে ডিলিট করে একটা বানাইলাম। তার মানে ডাটা চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হচ্ছে কোথায়? এপিআই তে। এই জন্য আমরা, যেহেতু এটা ব্যাকএন্ড থেকে চেঞ্জ হতেছে, সার্ভার স্টেট যেটার কন্ট্রোল আমার কাছে নাই, এই জন্য আমি বলছি ভাই তুমি ডাইনামিক ডাটা ভালো কথা, তুমি স্টেট ভালো কথা, বাট তোমার আমি ম্যানেজ করতে পারবো না। আমি তোমার জাস্ট আনবো, আমি ক্যাশে ঢুকাবো, বাদ বাকি কাজ এই লাইব্রেরি করবে বা থার্ড পার্টি কিছু করবে। অ্যাজ এ ডেভেলপার আপনারা আমার কেউ বলেন তো, একই ফিচার যদি আমরা যে এইভাবে আগের মতো বানাইছি, এইভাবে বানানো বেশি আমাদের জন্য ডেভেলপার ফ্রেন্ডলি, নাকি এইভাবে বানানো আমাদের জন্য ডেভেলপার ফ্রেন্ডলি, যেখানে আমার স্টেট নিয়ে ভাবা লাগতেছে না, রিডিউসার নিয়ে ভাবা লাগতেছে না, কোনো লজিক লিখতে হইতেছে না স্টেট চেঞ্জের, কোনো কনটেক্সট রাখতে হইতেছে না, কোনো কিচ্ছু নাই, জাস্ট এই পার্টিকুলার টুলগুলো ইউজ করবো, ক্যাশিং মেকানিজম দ্বারা জাস্ট এরকম একটা কি ভ্যালু পেয়ারের মধ্যে চেনাই দিল, দ্যাটস ইট। ওকে, অনেকে হয়তো এটা দেখেন, আমি একটা ওয়েবিনারের ভিতরে এন্ড টু এন্ড আসলে একটা টপিক পুরোপুরি কোড দিয়ে বোঝানো আসলে সম্ভব না। বাট আপনারা তো বুঝতে পারছেন, মানে আপনারা যদি একটু গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে সার্চ করেন ট্যানস্ট্যাক কোয়েরি, তাইলে কিন্তু আপনারা দেখবেন যে আসলে মানে প্রত্যেকটা টুলের আলাদা আলাদা কিভাবে কাজ করে। বাট আজকের ওয়েবিনার উদ্দেশ্য ছিল যে আচ্ছা, সার্ভার স্টেট ম্যানেজমেন্টটা আসলে কি, সার্ভার স্টেটটা কি, এবং এটা কেন আসলো, কেন এটার আমরা আলাদা স্টেট আকারে ট্রিট করি? গ্লোবাল স্টেট তো আমরা কনটেক্সট বা রিডাক্সের থ্রুতে ম্যানেজ করতে পারি, বাট এটার কেন আলাদাভাবে ট্রিট করি, এবং ট্রিট করলে সুবিধাটা কি? অ্যাজ এ ডেভেলপার আমাদের কাজ, আমাদের কোড করা, আমাদের লাইফ এটার ম্যানেজ করা কত বেশি ইজিয়ার হয়ে যায়। দেখেন প্র্যাকটিক্যালি আমরা কিন্তু ওরে ম্যানেজই করতেছি না, ওরে কিন্তু ম্যানেজ করতেছে লাইব্রেরিটা। আমরা অ্যাজ এ ডেভেলপার যেখানে দরকার জাস্ট হুকরে কল করতেছি, ডাটা আসতেছে, ইউজ করতেছি, দ্যাটস ইট। হ্যাঁ, রেকর্ডিংটা পাবেন ভাইয়া, রেকর্ডিংটা পাবেন। ওকে, সো এই গেল আপনার কি বলে সার্ভার স্টেট ম্যানেজমেন্ট ইন রিয়েক্ট অ্যাপ্লিকেশন। ওকে, এবং আরো অনেক কিছু আছে এখানে, আরো অনেক কিছু আছে। যেমন ধরেন একটা জিনিস দেখায় আপনাদের, এই আহ এখানে কি আছে, ধরেন একটা ছোটখাটো নোট অ্যাপ্লিকেশন আছে, এবং ধরেন আমাদের এই পার্টিকুলার নোটে ইয়াতে আমরা তো স্লো 3G তে আছি, তাই না? ধরেন একটা নোট ক্রিয়েট করলাম। ওকে, দেখেন একটা নোট ক্রিয়েট করার পরে অনেকক্ষণ পরে, খেয়াল করছেন, অনেকক্ষণ পরে আমার নোটটা দেখাইলো না এখানে ভাইয়ারা? খেয়াল করছেন এই যে নোটটা যে আমি ক্রিয়েট করছি, অনেকক্ষণ পরে এসে দেখাইলো। বা ধরেন এই যে এটার আমি চেক বক্স করবো, মানে এটার একটা ইজ কমপ্লিট বা কমপ্লিটেড একটা ফ্ল্যাগ ধরেন, আচ্ছা এটা আছে, এটা আছেও কারণ আছে, বাট এই যে আমি ক্রিয়েট করতেছি, খেয়াল করছেন যেহেতু নেটওয়ার্ক স্লো, এই যে নেটওয়ার্ক স্লো অনেকক্ষণ পরে আসলো, কেন জানেন? এটা কিন্তু ব্যাক এন্ডের থ্রুতে, মানে এপিআই তে সেট হওয়ার পরে আসতেছে। এইটারও আমরা ইয়ার থ্রুতে ম্যানেজ করছি। কোথায় কোথায়, এই যে সার্ভার স্টেট ইউজ নোট। ওকে, দেখেন নোট আমরা এপিআই থেকে গেট করতেছি, এই যে এটা আমাদের এপিআই, ফেক এপিআই।
যখন আমরা নোট ক্রিয়েট করতেছি তখন এই পার্টিকুলার এপিআই তে ক্রিয়েট হইতেছে। আবার এই যে ফেক এপিআই, যখন ধরেন অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমাদের কাছে সবসময় ফুল ব্যাকএন্ড থাকবে না, তখন কিভাবে ফেক এপিআই ইউজ করে আমরা সিমুলেট করতে পারবো পুরো অ্যাপ্লিকেশনের ফিচার, এগুলো আমরা শিখবো। ঠিক আছে, মানে আজকে না, যারা জয়েন করবেন পরবর্তীতে তাদের সাথে। ওকে, তো ধরেন এখান থেকে যদি আমি আরেকটা নোট ক্রিয়েট করি বা ধরেন রিমুভ করে দিই, ধরেন নোট 3 রিমুভ করে দিলাম, দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে, দেখছেন? সো এটা কিন্তু ব্যাকএন্ড থেকে পাওয়া ডাটা। তো এই যে দেখেন একটা, যখন আমার ইউজাররা কোনো মানে স্লো ইন্টারনেট ইউজ করবে, তখন আমার এই ফিচার গুলা, এই যে আমার ডাটা ক্রিয়েশন, ডাটা আপডেশন, ডাটা রিলেশন, ধরেন এই এই ক্রিয়েট করা যদি ডিলে হয় তাহলে ইউজার নিলে মাইনে নেবে, কিন্তু আমি যদি এই চেক বক্সটা ক্লিক করার পরে, বুঝেন, আমার এটা মানে এই টিক হইতে অনেকক্ষণ সময় লাগে, তাহলে কি ইউজারের কাছে এটা গুড মানে বেটার এক্সপিরিয়েন্স? না। কিন্তু আমার তো নেটওয়ার্ক স্লো, এই টিকের কারণে কিন্তু আমার ব্যাকএন্ডে ডাটা চেঞ্জ হচ্ছে। দেখেন নোট ওয়ানের দেখেন ইজ কমপ্লিটেড ফ্ল্যাগটা এখন ট্রু না, কারণ ওটা টিক দেওয়া, এই যে কই, এই যে টিক দেওয়া, আমি এটা নন টিক দিলাম, খেয়াল করেন, নন টিক দেওয়ার পরে কিন্তু এখন এটা ইজ কমপ্লিটেড ফলস হয়ে যাবে, এই যে নোট ওয়ানটা দেখছেন ফলস হয়ে গেছে। তার মানে এপিআই এ আমার রিকোয়েস্ট করে ডাটা আপডেট করে এখানে আপডেটেড ডাটা দেখাই দিয়েছে, বাট দেখেন স্লো নেট থাকার পরেও ক্রিয়েট করা অনেক আপনার স্লো হইতেছিল, বাট এই এই আপডেটটা অনেক ফাস্ট না? খেয়াল করছেন? এই যে এখানে যে ফেচিং হইতেছে দেখছেন, এই যে ফেচিং হওয়ার পরে যে এখনো ডাটা কিন্তু রিকোয়েস্ট করে সারে নাই, করার পরে সবকিছু, এই যে অনেকবার আমরা রিকোয়েস্ট করছি যে স্লো 3G তে, করার পরে ডাটাটা ক্যাশ করবেন। এই যে ডাটা নেটওয়ার্ক যদি স্লো থাকে, তারপরে যে আপনি ইউজাররে একটা এমন এক্সপিরিয়েন্স দিবেন যে না তোমার তো নেটওয়ার্ক স্লো না, তোমার অ্যাপ্লিকেশন একদম ইন্টারেক্টিভ, এইটাও কিন্তু এই ট্যানস্ট্যাক কোয়েরির থ্রুতেই করা যায়। এটা এই ব্যাপারটা বলা হয় অপটিমিস্টিক ইউআই আপডেট। কি বলা হয়? অপটিমিস্টিক ইউআই আপডেট। ওকে, এই যে তখন আমার একটু অন্য ধরনের কাজ করতে হয়, মানে আমরা এই টুলের সাহায্যে যদি আমার নেটওয়ার্ক স্লো থাকে ইউজারের, এই ধরনের ছোটখাটো ইন্টারাকশনের কাজ যেগুলো ইউজার তাড়াতাড়ি দেখতে চায়, স্লো থাকলেও ইউজারে আমি ব্যাকএন্ডে এই রিকোয়েস্ট সাকসেসফুলি কমপ্লিট হওয়ার আগেই, ডাটা আসার আগেই ইউজারে দেখা দিতে পারবো যে না, ওই ইউজারে আমি এমন একটা ভাব দেখাবো যে ভাই তোমার এটা কমপ্লিট হয়েছে, সাকসেসফুল হয়েছে, দেখে ফেলো, আপ টু ডেট ডাটা তুমি দেখে ফেলো, বাট এখনো কিন্তু ব্যাকএন্ড থেকে সাইরা আসে নাই, রিকোয়েস্টটা কমপ্লিট হয়নি। ওকে, যদি এটা আবার ফেল করে তাহলে কিন্তু আবার আমরা পুরাতন স্টেটে ফেরত নিয়ে যাবো। ওকে, যে ভাই আগে যা ছিল তাই দেখো, আর যদি সাকসেসফুল হয় তাহলে তো হইলি। ওকে, এই ধরনের কাজ কারবার গুলো আমরা এই টেনস্ট্যাক কোয়েরি বা রিডাক্স টুলকিট কোয়েরি, আরেকটা পপুলার অপশন আছে রিডাক্স টুলকিট কোয়েরি। ওকে, একই কাজ করে, আমরা দুইটা টুলকিট শেখার চেষ্টা করবো ক্যারিয়ার পাতে। বাট আপনারা যারা জয়েন করবেন না, যারা একা একা শিখতে চান, আমি হাইলি সাজেস্ট করবো আপনারা সার্ভার স্টেট নিয়ে, মানে টেনস্ট্যাক ক্রিয়েট কোয়েরি অ্যান্ড রিডাক্স টুলকিট কোয়েরি, আরটিকে কোয়েরি বলে শর্ট ফর্মে, আপনারা একটু বিস্তর পড়াশোনা করেন, কারণ আজকের যুগে এই থাং টাং দিয়ে আপনার বা সার্ভার স্টেটে আপনি লোকাল স্টেটের মতো রিডিউসার দিয়ে ম্যানেজ করবেন, এগুলা কিন্তু ভালো কোম্পানিগুলোতে, ভালো কোড বেসে, মানে মানে এই মডার্ন অ্যাপ্লিকেশন গুলোতে, প্রোডাকশন অ্যাপ্লিকেশন গুলোতে আপনি ইউজ করতে পারবেন না। আপনার এই ধরনের টুল ইউজ করতে হবে, আপনার সার্ভার স্টেটের মতোই ট্রিট করতে হবে। ওকে, এবং দেখেন আপনি যদি একবার শিখে ফেলেন অ্যাজ এ ডেভেলপার, আমাদের লাইফ অনেক ইজি না? এখানে যারা যারা এই টুকটাক রিডিউসার দিয়ে ইউজ করতাম বা রিডাক্স ইউজ করতাম, আপনার তো মানে কোড দেখে বুঝছি না আমরা, মানে এই যে যখন আমরা ওই যে রিডিউসারের কোড দেখছিলাম, রিডাক্সের কনটেক্সটে যখন আমরা রিডিউসার ইউজ করি তখন তো ইজ রিডিউসার আর কি, একই রিডিউসার, মোরলেস একই রিডিউসার ইউজ করি। আমার কোড দেখে এটা কি বোঝা গেছে যে এই জিনিসটা আমাদের জন্য এজ এ ডেভেলপার কত ইজি করতেছে আমাদের কাজ, যে এই স্টেট গুলার সার্ভার স্টেট গুলার আমার ম্যানেজ করা লাগতেছে না, আমি জাস্ট একটা এপিআই কলের মতো ওরা ট্রিট করতে পারতেছি, বাট বিহাইন্ড দ্য সিন একটা ক্যাশিং মেকানিজম ম্যানেজ আছে যেটা আমি ম্যানেজ করতেছি না, যেটা স্টেট আকারে ট্রিট হতেছে আমার অ্যাপ্লিকেশনের কাছে। ওকে, সো দিস ওয়াজ মোর অর লেস সার্ভার স্টেট ম্যানেজমেন্ট ইন রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন। ওকে, ওকে, এই তো মোটামুটি এই ছিল ইয়া। আচ্ছা, কোডটা কি কেউ চাইছিলেন? ওই গিটহাব লিঙ্ক, আচ্ছা ভাই আমি গিটহাব লিঙ্কটা, আপনাদের যে ভিডিও দেওয়া হবে না, ভিডিও লিঙ্কটা শেয়ার করা হবে না, ওইখানে আপনাদের কোড লিঙ্কটাও আমি শেয়ার করে দিব না। ওকে, আপনাদের ইমেইলে চলে যাবে ইনশাল্লাহ। এই তো, সো ইয়াপ, কার কোনো কোশ্চেন, কোনো কোয়েরিজ, এনিওয়ান? এখন আমরা কিউএনএ তে আছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরিজ থাকে, সেটা হোক আহ, এই সার্ভার স্টেট ম্যানেজমেন্ট নিয়ে, যেটা আজকে আমাদের টপিক ছিল। দেখেন আজকে টপিকটা টেকনিক্যাল, তো এই জন্য আমাদের কোড দেখা লাগছে, আসলে একটু বোঝা লাগছে।
আমি জানি অনেকেই হয়তো আগে কোনোদিন রিয়াক্ট কোয়েরি বা রিডাক্স টুলকিট কোয়েরি শেখেন নাই বা দেখেন নাই, বাট আপনাদের বোঝানোর জন্য যে ভাই গ্লোবাল স্টেটে আমরা নর্মালি সার্ভার স্টেট আর ক্লায়েন্ট স্টেট যে আলাদা, এটা কিন্তু এখন জরুরি অ্যাজ এ রিয়াক্ট ডেভেলপার বোঝা। ঠিক আছে? কারণ ভালো ভালো কোম্পানিগুলো আপনার কাছ থেকে এগুলো এক্সপেক্ট করে যে আপনি এই টুলগুলো জানেন, এই টুলগুলোর গুরুত্ব বোঝেন, কোন সময় টুলগুলো কোন পার্টিকুলার জায়গায় ইউজ করা যায় এটা আপনি হাতে কলমে জানেন। ওকে, ইউজ মিউটেড হচ্ছে নর্মাল একটা জিনিস, সেটা হচ্ছে ভাই ও যখন আমার এপিআই তে ডাটা চেঞ্জ হয়, এপিআই তে ডাটা চেঞ্জ হইতে মানে কি, দেখেন আমরা এই যে একটা রিকোয়েস্ট করতেছি পোস্ট রিকোয়েস্ট, এটা কি ডাটা আনবে নাকি ডাটা চেঞ্জ করবে এপিআই তে বা ব্যাকএন্ডে বা ডাটাবেজে? ডাটা চেঞ্জ করবে না? তো যখনই আপনার ডাটা চেঞ্জের রিকোয়েস্ট করতে হবে, হ্যাঁ, এপিআই তে ডাটা চেঞ্জ করতে হবে, তখন আমরা এই ইউজ মিউটেশনটা ইউজ করবো। আর যখন আমার ডাটা আনতে হবে জাস্ট, তখন আমরা ইউজ কোয়েরি ইউজ করবো। ইউজ মিউটেশনে আমরা কি করব, ডাটা চেঞ্জের লজিক লিখবো, মানে লজিক মধ্যে এপিআই রিকোয়েস্টটা করবো আর কি জাস্ট। এরপরে এই অন সাকসেস নামের একটা জিনিস পাবেন আপনারা ইউজ মিউটেশনের ভিতরে। ওইখানে আমি বলবো এটা কখন ট্রিগার হবে জানেন, যখন এটা আসলে সাকসেসফুল হবে। যখন সাকসেসফুল হইলো তখন আমি বললাম যে ভাই তুমি এই এই কোয়েরি কি আছে, যেটা এই যে ক্যাশের ভিতরে, এই ক্যাশের যে কোয়েরি কি আছে এরকম, এটারে ধরে এইটার যে ফেচ রিকোয়েস্ট ছিল না, কোয়েরিটা ছিল, কোয়েরিটা ওটা তুমি আবার করো। কেন বলেন তো এটা কেন করতে হয়, কেউ একটু আমার বলতে পারেন? ধরেন আমার এপিআই তে রিকোয়েস্ট আছে, মানে নোটস এই এপিআইটাতে গেট রিকোয়েস্ট করলে আমি ডাটা পাবো 4টা, এমন একটা ক্রিয়েট রিকোয়েস্ট হইলো, এই সাকসেসফুল হয়, এখন এপিআই তে ডাটা কয়টা আছে? সাকসেসফুল ডাটা কয়টা আছে? 5টা হওয়ার কথা না? যদি এটা সাকসেসফুল হয়, চেঞ্জ হয় এপিআই তে, 5টা হওয়ার কথা না? 5টা। আচ্ছা, যদি 5টা হয়, আপনার অ্যাপ্লিকেশনে এখন পর্যন্ত ডাটা কয়টা? এই পোস্ট রিকোয়েস্ট হওয়ার পর আমি কিছুই করি নাই, তাহলে আপনার কাছে আগের ডাটা আছে না, এটার যে গেট করলে যে আগের ডাটা কয়টা ছিল আগে, এই যে এখানে 4টা। বাট এটা যখনই সাকসেসফুল হবে তখন আর 4টা ডাটা কি আছে? আপনি ইউআই তে যে 4টা ডাটা দেখাইতেছেন এটা কি আর ঠিক থাকলো? আমি ওল্ড ডাটা দেখাইতেছি না? তখন আমার কি করতে হবে, এই এপিআই রিকোয়েস্ট যেহেতু এই এপিআই তে ডাটা চেঞ্জ হয়েছে, এটার আপ টু ডেট যে ডাটা, ওই ডাটাটা আবার ফেচ করে আনতে হবে না? ওই ডাটাটা আবার ফেচ করে এনে আমার ক্যাশে ঢুকাইতে হবে না, যাতে আমার কম্পোনেন্ট গুলো আপ টু ডেট ডাটা পায়? এই কাজটা এখানে করছি ভাই, এই এক লাইনে ওরে বলছি ভাই এই কিটারে ধরে খুঁজো এটার রিকোয়েস্ট কোনটা আছে, ওই কোয়েরিটারে আবার গেট করো, করে ক্যাশে সেট করো। এই লাইনটার মাধ্যমে এটা বোঝাইতেছে যে যখনই ডাটা চেঞ্জ হবে মিউটেশন, তখনই আপনার এই ডাটার ক্যাশটারে চেঞ্জ করতে হবে। কারণ ডাটা মিউটেশন মানে কি, এটা ডাটা আপডেট হোক, ডাটা ক্রিয়েট হোক, ডাটা ডিলিট হোক, সবকিছু ডাটা চেঞ্জ করতেছে কোথায়? এপিআই তে, যেটা রিফ্লেকশন কিন্তু আমার ইউআই তে নাই। ইউআই তে দেখাবো আমরা এইভাবে যে ভাই ক্যাশ আপডেট করে দাও, আপ টু ডেট ডাটা নিয়ে আসো। আবার যখনই মিউটেশন হইতেছে, এইদার পোস্ট হোক, এইদার ডিলিট হোক, এদার আপনার আপডেট হোক, ঠিক আছে, তখনই আপনার ইউআই তে আপ টু ডেট ডাটা দেখানোর জন্য আবার রিফেচ করা লাগবে। এই রিফেচের কাজটা আমরা এখানে করি। এবং রিয়াক্ট কোয়েরি বিহাইন্ড দ্য সিন খালি রিফেচই করে না, ও ক্যাশটারও আপডেট করে। ক্যাশটারে এই যে এটা কিন্তু একটা ক্যাশ, ওকে, এটা ক্যাশিং মেকানিজম। ওকে, সবকিছু আপডেট করে। দেখেন এই যে কোয়েরি ক্যাশ, কোয়েরি হ্যাশ, সরি, এটা তো হ্যাশ, বাট এই পুরো জিনিসটা হচ্ছে ক্যাশ। এবার কি বুঝতে পারছেন ভাইরা, ইউজ মিউটেশন আর ইউজ কোয়েরির মধ্যে পার্থক্যটা কি? যখন ডাটা আনবেন গেট করবেন তখন ইউজ কোয়েরি, যখন ডাটা আপডেট হবে তখন ইউজ মিউটেশন। কোথায় আপডেট হবে? এপিআই। ওকে, আরো কিছু কোশ্চেন ছিল মনে হয়, সেটা হচ্ছে ভাই ক্লায়েন্ট সার্ভার লোকাল গ্লোবাল জিনিসগুলো একটা ক্লিয়ার করলে ভালো হয়। ক্লায়েন্ট স্টেট মানে হচ্ছে, আচ্ছা সবার আগে বলি গ্লোবাল, আচ্ছা লোকাল স্টেট। আপনার যখন একটা আমরা নর্মাল কোনো কম্পোনেন্টের স্টেট ডিক্লেয়ার করি সেটা হচ্ছে লোকাল স্টেট, কারণ আমরা ইউজ স্টেট দিয়ে ডিক্লেয়ার করতে পারি বা ইউজ রিডিউসার দিয়ে ডিক্লেয়ার করতে পারি, বাট নর্মালি আমি ক্লায়েন্ট মানে লোকাল স্টেট রিডিউসার দিয়ে আসলে ডিক্লেয়ার করি না, ইউজ স্টেট দিয়ে করি। যেটা আমার ওই কম্পোনেন্ট এবং তার নিচের কম্পোনেন্ট গুলো আমরা পাস করতে পারি প্রপস ড্রিলিং, তাই না? কিন্তু এমন হইতে পারে না ভাই আপনার ধরেন এরকম সিনারিও, আমি একটা সিনারিও দেখে আপনাদের। এটা ধরেন আমার কম্পোনেন্ট ট্রি। কম্পোনেন্ট ট্রি তো সবাই বুঝি যে অ্যাপের ভিতর থেকে প্যারেন্টাল রিলেশনশিপ করে 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 আমরা যে আমাদের সবগুলো কম্পোনেন্টে সাজাই, এটা কি আমরা বুঝি না? এই যে অ্যাপের আন্ডারে 2টা চাইল্ড, এই 2টা চাইল্ডের আন্ডারে আবার ওর আন্ডারে এই 2টা চাইল্ড, এর আন্ডারে আবার এই 2টা চাইল্ড কম্পোনেন্ট, এর আন্ডারে আবার এই 2টা চাইল্ড কম্পোনেন্ট। এগুলো কি বুঝি আমরা? একটু আমাদের বললেন তো। আচ্ছা, তাহলে আমার ধরেন বুঝেন ভাই, লোকাল স্টেট যদি ডিক্লেয়ার করি আমরা এখানে, বুঝেন এখানে একটা স্টেট ডিক্লেয়ার করলাম, এটা ধরেন স্টেট। এই স্টেটটা আমি প্রপস ড্রিল করে কত জায়গায় পাঠাতে পারবো বলেন তো? হাইয়েস্ট এখান থেকে এখানে আর এখানে,
তার ডিরেক্ট চিলড্রেন, তাই না? বা তাদের যদি কোনো নিচে চিলড্রেন থাকতো তাদের কাছে পাঠাতে পারতাম। কিন্তু এই স্টেটটা একটু বুঝেন ভাইয়ারা, এই স্টেটটা আমার যদি এই পার্টিকুলার কম্পোনেন্ট দরকার পড়ে এখানে এখানে, তাহলে কি আমি এইখান থেকে এখানে ডাটা পাঠাতে পারবো? ইজ ইট পসিবল? না। তখন আমরা কি করি? আমরা স্টেট লিস্ট করি, তাই না? ফারুক ভাইয়ের কথা সবাই একমত না যে আমরা ওদের দুইটার কমন প্যারেন্ট খোঁজার চেষ্টা করি, যে ভাই সবচেয়ে কাছাকাছি কমন প্যারেন্ট কোনটা? হ্যাঁ, আমরা কনটেক্সট ইউজ করি কখন? যখন এই প্রপস ডিলিং বা স্টেট লিফটিং এর ঝামেলাটা দেখেন কি হয়। এখান থেকে স্টেট লিফট করে আমরা ধরেন এইখানে আনলে, তখন আমি আবার এই যে ধরেন এই স্টেটটারে সরি ধরেন এই পার্টিকুলার স্টেটটারে এইটারে এটারে আমরা যদি এখানে লিফট করি, এটাই তো স্টেট লিফট, তাই না? যেখানে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল সেখানে ডিক্লেয়ার না হয়ে উপরে আসছে, উপরের কোনো কম্পোনেন্টই ডিক্লেয়ার হয়েছে। স্টেট লিফটিং এর একদম যদি আমি একদম বেসিক সংজ্ঞা দিই, এটা সবাই এগ্রি করেন যে ভাই যেখানে ডিক্লেয়ার করার কথা ছিল ওখানে ডিক্লেয়ার না করে আমি লিফট করে ওর কোনো আপার কোনো কম্পোনেন্টে ডিক্লেয়ার করছি। তাহলে আমি ধরেন এখানে ডিক্লেয়ার করলাম, এখন এখান থেকে আমার এখানে ইউজ হইতেছে, এখানে পাঠাইতে পারবো। এখান থেকে আমার এখানে লাগবে, তাই না? এখানে, কিন্তু আমার এখানে কি আমি সরাসরি পাঠাইতে পারবো? এই স্টেটটা যদি এখানে লিফট করি, তাহলে কি আমি এখানে সরাসরি পাঠাতে পারবো এই কম্পোনেন্টটার কাছে? এখান থেকে এখানে না। তখন আমার কি করা লাগবে? এখান থেকে এখানে পাঠাইতে হবে, ও রিসিভ করে, ও প্রপস রিসিভ করে ওর চাইল্ডের কাছে আবার সেই প্রপস গুলা ফরওয়ার্ড করে দিবে। এই যে একটা কম্পোনেন্টের মাঝখানে আমরা প্রপস পাঠাইলাম যে ইউজ করে নাই এখানে পৌঁছানোর জন্য, এই ব্যাপারটারে প্রপস ড্রিলিং বলে না ভাইয়ারা? স্টেট লিফটিং এর ঝামেলা এটাই যে প্রপস ড্রিল করে যেতে হয় কম্পোনেন্টের মধ্যে দিয়ে, যে কম্পোনেন্ট গুলো ইউজও করতেছে না। এখন আমার যদি কম্পোনেন্টটি অনেক বড় হয়, ধরেন আমার এই জায়গায় ডাটা লাগবে, এই জায়গায়, এই যে শেষ কম্পোনেন্টে, শেষ কম্পোনেন্টে, ঠিক আছে? তাইলে আমার এখান থেকে ড্রিল করে 1 2 3 মানে এরকম কত লেয়ার ড্রিল করে আমার এখানে আসতে হবে। এবং এখানে আপনারা তো প্রপস মানে স্টেট লিফটিং এর মেকানিজমটা জানেন। এখানে কিন্তু প্রপস পাঠাইলে প্রপসটা কিন্তু এখানে ধরতে হয়, ধরে আবার ওর কাছে পাঠাতে হয়, রিসিভ করে আবার ওর কাছে পাঠাতে হয়। তার মানে এটা ভালনারেবল কোড না? এটা একটু ভালনারেবল কোড না? এখানে বাগ ইন্ট্রোডিউস হওয়ার সম্ভাবনা বেশি, কোডটা অনেক হিবিজিবি থাকে। তখন আমরা কি করি? আমি বলি ভাই বাদ দাও এত ঝামেলা স্টেট লিফটিং, আমরা কি করব? আমরা এরকম একটা প্রসেস নিয়ে আসি যে ভাই যে স্টেট গুলো শেয়ারেবল, অনেকগুলো কম্পোনেন্টে লাগে উপরে নিচে, ঠিক আছে? আমরা কনটেক্সটের ভিতরে ওই স্টেটটারে যেটা স্টেট ডিক্লেয়ার করি, আমরা এই কমন প্যারেন্টে চেনে দিই, এর আন্ডারে যত কম্পোনেন্ট আছে ও ডিরেক্ট এই স্টেটে ইউজ করতে পারবে, ইউজ কনটেক্সট হুক ইউজ করে। এটাই প্রসেসটা। এই যে কনটেক্সট ধরেন ওই কম্পোনেন্টটা আমরা র্যাপ করলাম, এখন আমার এই কম্পোনেন্টে লাগলে আমার কি ওর প্যারেন্ট থেকে চাওয়া লাগবে? ও ডিরেক্ট এই ইউজ স্টেট থেকে চাইতে পারবে না কনটেক্সট থেকে, ইউজ কনটেক্সট ইউজ করে। আবার আমার নিচের কম্পোনেন্টে লাগলেও আমার কি উপরের থেকে আর পাস করা লাগবে, প্রফ ড্রিল করে আসতে হবে না? আমি কিন্তু ডিরেক্ট কনটেক্সটে কল করে ইউজ কনটেক্সট ইউজ করে এইখানে যে ডাটা আছে, এই যে এই ডাটাগুলা, এগুলোর থেকে যতগুলো ডাটা আমার দরকার এই পার্টিকুলার কম্পোনেন্টে আমি ইউজ করতে পারবো। এইটাই তো প্রসেস ছিল না, যে স্টেট লিফটিং এর ঝামেলা, এরপরে কনটেক্সট, এতটুকু তো আমরা জানি। এতটুকু পর্যন্ত আমার সাথে আপনার একমত? আচ্ছা, এই যে ভাই রবির ভাই মনে কোশ্চেনটা করছিলেন যে লোকাল ইয়ার আর পার্থক্য কি, এই যে আমার একটা লোকাল স্টেট আর লোকাল থাকলো না, ওই কম্পোনেন্টটা আমি ডিক্লেয়ার করতে পারলাম না, ওরে যে আমার একটা সেন্ট্রালাইজ জায়গায় ডিক্লেয়ার করতে হলো যাতে ওরে অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করতে পারে, অনেকগুলো কম্পোনেন্ট ওই স্টেট বা স্টেট চেঞ্জের যে ফাংশনটা, সেটার ফাংশন সেটা ইউজ করতে পারে। এই স্টেট গুলার বলা হয় গ্লোবাল স্টেট, যেগুলো আমরা শেয়ারেবল স্টেটও বলতে পারি। যে ভাই ও জাস্ট একটা কম্পোনেন্ট না, আমার অ্যাক্রস দা অনেকগুলো কম্পোনেন্টের দরকার যাদের মধ্যে ডিরেক্ট প্যারেন্টাল রিলেশনশিপ নাও থাকতে পারে। ধরেন আমার এই কম্পোনেন্টের দরকার, এই কম্পোনেন্টের দরকার, আর এই কম্পোনেন্টের দরকার, এই তিনটা কম্পোনেন্টের মধ্যে দূর দূরান্ত পর্যন্ত কোনো ডিরেক্ট প্যারেন্টাল রিলেশনশিপ আছে? আছে? নাই। আবার একই স্টেট একটা ডাটাই তিনটা জায়গায় দরকার, তার মানে কি? এটার সেন্ট্রালাইজ জায়গায় নিয়ে গেছি কনটেক্সটের থ্রুতে, তার মানে কি? এটা গ্লোবাল স্টেট। যখন আপনার একটা ডাটা বা একটা স্টেট অনেকগুলো কম্পোনেন্ট ইউজ করতেছে, ঠিক আছে, এবং তাদের মধ্যে ডিরেক্ট কোনো প্যারেন্টাল রিলেশনশিপ নাই, এরকম ছড়ায় ছিটে আছে কম্পোনেন্ট ট্রি এর ভিতরে, তখন তো আপনার একটা সেন্ট্রাল জায়গা লাগবে যেখানে আপনার ক্রস ড্রিলিং এর মতো স্টেট লিফটিং এর মতো ভালনারেবল জিনিসপত্র লাগবে না, একটু গোছানো করবে চান, তখন আপনি কনটেক্সটে শিফট করেন। এই ধরনের স্টেট গুলার বলা হয় ভাই গ্লোবাল স্টেট। গ্লোবাল স্টেট যেটা সেন্ট্রালাইজ জায়গা থাকে এবং যেটা যে কোনো কম্পোনেন্ট ইউজ করতে পারে আমার কম্পোনেন্ট ট্রি এর ভিতরে, যেটা আমার এরকম মানে প্রপস আকারে পাস করা লাগে না। ওকে, সেন্ট্রালাইজ জায়গা থেকে যে কোনো কম্পোনেন্ট ওর কল দিয়ে ইউজ করবে, মানে একাধিক কম্পোনেন্ট ইউজ করবে, সহজ কথায় ওই স্টেট গুলোর আমরা বলতে পারি গ্লোবাল স্টেট।
এটা কি বুঝতে পারছেন সবাই যে লোকাল স্টেট থেকে কেন গ্লোবাল স্টেটের জন্ম বা উদ্ভাবনটা কিভাবে হইলো? আচ্ছা, এবার এই যে গ্লোবাল স্টেট আমরা ডিক্লেয়ার করি, এই যে কন্টেক্সটের ভিতরে ডাটাগুলো রাখি যেটা কম্পোনেন্টের মধ্যে শেয়ার হতেছে, এই স্টেটের মধ্যে আবার কিছু ডাটা আছে যেটা আমার ক্লায়েন্টের স্টেট, যেমন ধরেন এই যে শপিং কার্ট, তাই না? এই যে আপনার প্রোডাক্ট ইউজার যখন অ্যাড করবে, এই যে অ্যাড টু কার্ট করবে, তখন আমার এই কার্টের ভিতরে প্রোডাক্ট অ্যাড হবে। এখান থেকে ইউজার কোয়ান্টিটি চেঞ্জ করতে পারবে, বাড়াইতে কমাইতে পারবে, সবকিছু পারবে। এই স্টেট গুলো কোথায় কোথায় ট্যাকেল হইতেছে? ক্লায়েন্টে। এপিআই এর সাথে কিন্তু কানেকশন নাই। এই যে আমি কয়টা প্রোডাক্ট অ্যাড করবো, এটা কি এপিআই জানে আগে থেকে? এখানে যদি কেউ প্রোডাক্ট বাড়ায় দেয়, তাহলে কি আমার এপিআই হিট করা লাগবে? না, অর্ডার হলে আলাদা বিষয়, অর্ডারের কথা বলতেছি না। ওকে, এটা গেল ক্লায়েন্ট স্টেট। এখন এটা ক্লায়েন্ট স্টেট কিন্তু লোকাল স্টেট না, কেন না? কেউ বলেন তো কেন না? এই যে স্টেটটা চেঞ্জ হইতেছে, এটা কি আমরা দেখেন, স্টেটটা যে চেঞ্জ হইতেছে, এই চেঞ্জেসটা ধরেন এটা আমি ডিলিট করে দিলাম বা ক্লিয়ার কাট করে দিলাম, আমি প্রোডাক্ট অ্যাড করতেছি সব পেজ থেকে, এখানে ক্লিক করতেছি, এইখানে ক্লিক করার ফলে রিফ্লেক্ট হইতেছে আরেকটা পেজে। তার মানে আমার স্টেট ডিক্লারেশন যদি শুধু কার্ডে থাকতো, তাহলে কি স্টেটের যে চেঞ্জের যে লজিকটা, ধরেন ডিসপ্যাচ ফাংশনটা বা সেটার ফাংশনটা, সেটাকে আমি সব পেজে পাঠাইতে পারতাম? কঙ্কন ভাই, পাঠাতে পারতাম? পাঠাতে পারতাম না। তাহলে আমার কি করতে হবে? যেহেতু স্টেট লাগবে এক পেজে, আবার স্টেট চেঞ্জের ফাংশনটা লাগবে আরেক পেজে, তার মানে কি এইটারও কিন্তু গ্লোবালিও ট্রিট করতে হবে, কারণ আমার দুইটা আলাদা পেজ। তখন আমরা এটার কনটেক্সটের থ্রুতে রাখতে পারি বা রিডাক্সের থ্রুতে রাখতে পারি। ওকে, তাহলে এইগুলো একটা গ্লোবাল স্টেট যেটা আমার সরাসরি ব্রাউজার থেকে চেঞ্জ হয়, এপিআই এর সাথে কানেকশন নাই। বাট আরেকটা স্টেট আছে না কঙ্কন ভাই, রবিউল ভাই? এই যে শপে, এই যে ভাই আমার একটা প্রোডাক্ট আছে একটা, এই প্রোডাক্টটা তো আমরা এপিআই থেকে আসতেছে, তাই না ভাই? আবার দেখেন এই একই প্রোডাক্ট বা এই একই ডাটা যে এপিআই কল করে আমরা দেখাইতেছি, অল প্রোডাক্টস, আরেকটা পেজ ভাই, দেখেন আরেকটা পেজ, আরেকটা পেজে যখন আমরা ডাটা দেখতেছি, ওই একই এপিআই রেজাল্ট না ভাই? সব পেজে ডাটা দেখতেছি আর অল প্রোডাক্টস পেজে ডাটা দেখতেছি, একই পেজের রেজাল্ট না? মানে কি দুইটা আলাদা আলাদা পেজে বা আলাদা আলাদা কম্পোনেন্টে আমার ডাটা লাগতেছে, যেই ডাটা যেই ডাটা কি এপিআই থেকে আসতেছে, লোকালি ম্যানেজ হতেছে না। চেঞ্জ হইলে এপিআই তে চেঞ্জ হয়। এখন আমরা বলেন ভাই, আমরা সার্ভার স্টেট ভুলে যাই, এই ডাটা যে গ্লোবাল স্টেট এটা তো বোঝা যাইতেছে যে আমার দুইটা আলাদা আলাদা পেজে আমার এই ডাটাটা লাগতেছে। এটা এগ্রি করি সবাই যে এটা গ্লোবাল স্টেট, ওই কার্টের মতো, তাই না? আচ্ছা, কিন্তু এই ডাটাটা গ্লোবাল স্টেট, কিন্তু এই ডাটাটার লিভিং প্লেস বা ও যখন চেঞ্জ হয়, চেঞ্জটা হয় আমার ব্রাউজারে না, চেঞ্জটা আমার করতে হয় এপিআই তে। এপিআই তে চেঞ্জ হলে ওটা রিফ্লেকশনটা খালি আমি দেখাই ব্রাউজারে। তার মানে কি অ্যাকচুয়াল যে চেঞ্জ হইতেছে ডাটাটা, এটা কি ব্রাউজারের ভিতরে হইতেছে? কেউ বলেন তো, ডাটার যে অ্যাকচুয়াল চেঞ্জ হইতেছে এটা কি ব্রাউজারের ভিতরে হইতেছে? না, রিমোট কোনো জায়গায় হইতেছে, সার্ভার হইতেছে, তাই না? যেটা রিফ্লেকশনটা খালি আমি দেখাইতেছি এখানে। এই স্টেট গুলার বলা হয় ভাই সার্ভার স্টেট। এবং আমরা লোকাল স্টেট ম্যানেজ করার জন্য অনেক লজিক লিখি, রিডিউসার লিখি, স্টেট লিখি, তাই না? ইউজ স্টেট লিখি। কিন্তু সার্ভার স্টেট যেহেতু আমার চেঞ্জই হইতেছে না, এখানে চেঞ্জ হচ্ছে এপিআই তে, এটার জন্য আমরা কি বলতেছি, ভাই তুমি গ্লোবাল স্টেট, তোমারে আমি মানছি তুমি গ্লোবাল স্টেট, তুমি অ্যাক্রস দ্য কম্পোনেন্ট আসো, কিন্তু তুমি যখন চেঞ্জ হও তখন তুমি ব্রাউজারে হও না, তোমার সাথে ইন্টারাক্ট করতে হয় আগে সার্ভারের, ওইখান থেকে কনভার্সন আসলে আমরা রিফ্লেকশনটা দেখাই। তাহলে তোমারে চেঞ্জ করার জন্য আমি কোনো লজিক লিখবো না, তোমার চেঞ্জ করার জন্য আমি, বা তোমার চেঞ্জ রিফ্লেক্ট করার জন্য আমাদের কাজ করলে রিফ্লেকশন। এটা তো সবাই বুঝছেন ভাই। সার্ভার স্টেটের যে ব্যাপার, যে ডাটাগুলো এপিআই থেকে আসতেছে, এইখানে আমার অ্যাকচুয়ালি চেঞ্জেস আমি লজিক লিখে করতে পারবো না, যে স্টেট ডট চেঞ্জ, স্টেট ডট ফিল্টার, স্টেট ডট ম্যাপ, এগুলো কিন্তু আমার করার কাজ না, এটা ব্যাকএন্ডে চেঞ্জ হচ্ছে, আমি খালি রিফ্লেকশন দেখাইতেছি। তাহলে রিফ্লেকশন দেখানোর জন্য বেহুদা এইভাবে লজিক লেখা কি আপনারা সাপোর্ট করেন? এই যে এই যে আমি লজিক লিখে রাখছি, এটার কোনো দরকার আছে? প্র্যাকটিক্যালি ভাবেন যদি এলিমিনেট করতে পারি, কারণ আমি জানি যে ভাই তুমি স্টেট ডিক্লেয়ার করে রাখছো, এই স্টেট তো নাই আমার কাছে, এটা কে কন্ট্রোল করতেছে? ব্যাক এন্ড। তখন টেন্স টেক কোয়েরির মতো জিনিস, ও বলে ভাই তোমার কিছুই করার দরকার নেই, তুমি জাস্ট আমার একটা কি দাও, যাতে পরবর্তীতে ওই যে মিউটেড হলে আমরা চেঞ্জ করতে পারি, রিফ্লেকশনটা দেখাতে পারি, আর আমারে জাস্ট কোয়েরি ফাংশনের মধ্যে এপিআই কলটা দাও, দ্যাটস ইট। আমি তোমার জন্য নিজে একটা স্টেটের মেকানিজম বানাবো। স্টেটের মেকানিজমটা কি? এই ক্যাশটা, এখান থেকে আমার এই কম্পোনেন্টও যে ডাটা পাবে, এই কম্পোনেন্টও সেই ডাটাই পাবে, আরেকটা কম্পোনেন্ট হলে সেটাও একই কম্পোনেন্ট পাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বোরহান ভাই ঠিক কথা বলছে, লজিক লিখেও তো লাভ নাই। কিন্তু ভাই এই ধরনের টুল আসার আগে আমাদের এরকম লজিক লিখতে হইতো ভাই, এই যে যেটা দেখলেন, এই ধরনের ফালতু স্টেট ডিক্লেয়ার করতে হইতো, আমাদের এরকম ট্রাঙ্ক বানানো লাগতো, এবং সেটার উপর ডিপেন্ড করে আমার স্টেটের এরকম কেস লেখা লাগতো রিডিউসারের ভিতর।
এইটারে এলিমিনেট করছে ও। ও বলছে তোমার যদি ডাটা চেঞ্জ হয় তাহলে কি করবা, তুমি খালি মিউটেশনের ভিতরে এপিআই রিকোয়েস্টটা করবা, এটা তো করতেই হবে। এটা যখন সাকসেসফুল হবে তখন তোমার কাজ কি, রিফ্লেকশন দেখানো না? ভাইরা বুঝেন, এই মিউটেশন যদি সাকসেসফুল হয় মানে ডাটা চেঞ্জ হইলো, স্টেট চেঞ্জ হইলো, বলতেছি গ্লোবাল স্টেট, আমার কাজ কি, জাস্ট রিফ্লেকশনটা দেখানো না? চেঞ্জ কিভাবে হয়েছে লজিক কি আমার কাছে না ব্যাকএন্ডের কাছে? এই ডাটার মধ্যে ফর্ম ভ্যালিডেশন টেশন অথেন্টিকেশন এগুলো সব তো চেক করবো ব্যাকএন্ড। চেঞ্জ হওয়ার পরে যখন অন সাকসেস আমরা এই নোটিফিকেশনটা পাবো, আমি খালি কি বলবো, ভাই রিফ্লেকশন চেঞ্জ করো। কিভাবে? যেহেতু ডাটা মিউটেশন করছো, সাকসেস হয়েছে, তার মানে কি, এপিআই তে গেট যখন করতেছি না এখানে, তখন যেই রেজাল্টটা ছিল আমার কাছে ক্যাশে, এখন কি আর সেই রেজাল্টটা থাকবে? রেজাল্টটা চেঞ্জ করতে হবে না? তখন বলবো ভাই আগে রেজাল্ট ফালায় দাও, নতুন করে এপিআই রিকোয়েস্টটা করো, করে ওই নতুন ডাটাটারে আবার ক্যাশে সেট করো। কেন? যাতে আমার, যেহেতু এটা গ্লোবালি আমার অনেকগুলো কোম্পানি ইউজ করতেছে, যাতে প্রত্যেকটা কম্পোনেন্ট এই চেঞ্জেসটা দেখতে পারে এই ক্যাশ থেকে। তার মানে কি, আপনি যদি একটা প্রোডাক্ট এখান থেকে ক্রিয়েট করেন, সেটার রিফ্লেকশন, যেমন ধরেন আমরা আবার আবার ধরেন ফুটবল ক্রিয়েট করি, ফুটবল নাইকি 40, আর এখানে ধরেন এই ইউআরএলটা, ওকে কই এই সাবমিট। এটা রিফ্লেকশন যাতে আমি শপেও দেখতে পারি, ঠিক আছে, যাতে আমি শপের ভিতরে দেখতে পারি, আবার আমি যাতে এই অল প্রোডাক্টস এর ভিতরে দেখতে পারি। দেখেন, চেঞ্জ করছি এক জায়গা থেকে, বাট দুই জায়গায় রিফ্লেকশন হয়েছে, বাট আমার কোনো স্টেট চেঞ্জের লজিক লেখা লাগে না। খেয়াল করছেন? আচ্ছা, বোরহান ভাই বলতেছেন যে ভাই আমার তো অনেকবার মানে বারবার প্রত্যেকটা কম্পোনেন্টে এপিআই যখন কল করতেছি, তখন মনে হইতেছে যে ভাই বারবার একই এপিআই কল হইতেছে। এটাই কোশ্চেন না বোরহান ভাই? এটা আসলে হইতেছে না। আপনি এজ এ ডেভেলপার মনে করতেছেন এই হুক কল করলে বিহাইন্ড দ্য সিন এপিআই কল হইতেছে, কিন্তু না। রিয়েক্ট কোয়েরি অনেক স্মার্ট ভাই, অনেক স্মার্ট। ও জানে ক্যাশ, ও তো বলতেছে যে আমি ক্যাশ করে রাখতেছি। যখন একই কোয়েরির ডাটা বুঝেন, একই কোয়েরি, ধরেন এই কোয়েরিটা আমার সব পেজেও দরকার, আবার কোন পেজে দরকার, এই অল প্রোডাক্টস পেজে দরকার না ডিলিট করার জন্য, এই যে প্রোডাক্ট দেখানোর জন্য, এই যে একই 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 হুক না, এই যে একই হুক না? আপনার মনে হতে পারে দুই জায়গায় দুইটা কলের কারণে এপিআই রিকোয়েস্ট হতেছে, কিন্তু না। ও যেহেতু ক্যাশ করতেছে ভাই, এবং আপনারা এটা কি দিচ্ছেন না কি, ও যখন সিমিলিয়ার কি এর আবার আরেকটা এপিআই রিকোয়েস্ট পায় অন্য কোনো কম্পোনেন্ট থেকে, তখন ও কি করে জানেন, এপিআই রিকোয়েস্টটা করার আগে ও আগে নিজের ক্যাশে চেক করে যে ভাই এই কি এর এগেইনস্টে আমার কি কোনো এপিআই কলের রেজাল্ট আছে, আছে? এখন বলেন, আছে না? যখন রেজাল্ট পাবে, তখন যখন আপনি সব পেজ ভিজিট করবেন, তখন আপনার ওই রেজাল্ট থেকে ডাটা দেখাবে, ওই ক্যাশ থেকে ডাটা দেখাবে, ও নতুন করে এপিআই রিকোয়েস্ট করবে না। আপনার কোডে মনে হইতে পারে আপনি এপিআই রিকোয়েস্ট করতেছেন, বাট ও এতটা স্মার্ট যারা আমরা ইউজ করতেছি, ও নিজে ওই কি এর মানে ওই একটা এপিআই রিকোয়েস্টের যে ডাটা ওর ক্যাশে থাকে, সেই এপিআই রিকোয়েস্টের ডাটা যদি অন্য হাজার কম্পোনেন্টও লাগে, ঠিক আছে, ওই ওই ক্যাশের ডাটাটা ইউজ করবে। ওকে, ও ফিরতি রিকোয়েস্ট করবে না বোরহান ভাই, এই জন্য অপটিমাইজড। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এবার দেখি ভাই একটা প্রজেক্টে কি কনটেক্সট রিডাকশন ট্যান্স ট্যাগ ইউজ করার দরকার আছে? এই এটা একটা খুব চমৎকার কোশ্চেন। এখন আমার একটা কথা বলেন, আমার অ্যাপ্লিকেশনের স্টেট ম্যানেজমেন্ট সবচেয়ে বড় ঝামেলা, তাই না? এটা সবাই এগ্রি করেন? যদি ররি একটা অ্যাপ্লিকেশন হয়, একটা অ্যাপ্লিকেশনের সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট, ডাটা ম্যানেজমেন্ট, তাই না? বাদ বাকি তো সব হচ্ছে আপনার এইচটিএমএল সিএসএস, এটা তো মানি, জেএসএক্স লেখেন যাই লেখেন, ডিজাইন, লজিক্যাল লেয়ারে তো ডাটা ম্যানেজমেন্ট আসে বা স্টেট ম্যানেজমেন্ট আসে। তাহলে আমার কেউ বলেন, আমার ডাটা ম্যানেজমেন্টের সবচেয়ে বড় ঝামেলার এইটারে ম্যানেজ করার জন্য আমরা কনটেক্সট ইন্ট্রোডিউস করি, আমরা রিডাক্স ইন্ট্রোডিউস করি, আমরা টেন্সটাকেও ইন্ট্রোডিউস করলাম, কিন্তু এই এই পুরা ডাটার, এই পুরা অ্যাপ্লিকেশনের, একটা মডার্ন অ্যাপ্লিকেশনের ডাইনামিক ডাটার 95% যদি সার্ভার স্টেট হয়, 95% যদি সার্ভার স্টেট হয়, বুঝেন, তাইলে ক্লায়েন্ট স্টেট ম্যানেজ করার জন্য আমার কি আলাদা লাইব্রেরি আসলেই দরকার? আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? ধরেন আমার পুরো অ্যাপ্লিকেশনে সব সার্ভার স্টেট, জাস্ট এই কার্টের ফিচারটা হচ্ছে আপনার ক্লায়েন্ট স্টেট। তাহলে এই কার্ড ফিচারটা ইমপ্লিমেন্ট করার জন্য রিডাক্সের মতো থার্ড পার্টি টুল আমার প্রজেক্টে ইনস্টল করে, আমার প্রজেক্টে ভারী করে এটা কনফিগার করে, রিডাক্স কনফিগার করে কিন্তু অনেক ঝামেলা, আপনারা জানেন, অনেক বয়লারপ্লেট কোড লেখা লাগে। এই ঝামেলা করার দরকার আছে নাকি জাস্ট কনটেক্সটের থ্রুতে আমি এটা ম্যানেজ করতে পারবো? আর বাদ বাকি সার্ভার স্টেজ যেহেতু 95%, সেটা ম্যানেজ করুক আমার আপনার টেনস্টেক কোয়েরি বা রিডাক্স টুলকিট কোয়েরির মতো টুল। বুঝতে পারছেন? আমি নর্মালি যখন প্রজেক্ট করি এখন, আমি আগে দেখি যে আচ্ছা আমার অ্যাপ্লিকেশনে যদি সার্ভার স্টেট খুবই ভারী হয়, 95 থেকে 98% সার্ভার স্টেট হয়, বাদ বাকি গ্লোবাল স্টেটের ধরেন 2-3% হচ্ছে ক্লায়েন্ট স্টেট, তখন আমি রিডাক্সের মতো টুলের কাছে যাই না পার্সোনালি, আমি কনটেক্সট ইউজ করি,
আর বাদ বাকি 95% থেকে 98% যে সার্ভার স্টেট আছে ওটার জন্য টেনস্টেক কোয়েরির মতো টুল ইউজ করি। এটা আমার ফিলোসফি। ওকে, একই প্রজেক্টে রিডাক্স, টেনস্টেক, আবার কনটেক্সট সব একসাথে মানে আনার কোনো মানেই নেই আসলে। বাট অনেকে আছে যে এই ছোট কাজটা করার জন্য রিডাক্স আনতে পারে, ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, বাট আমার কাছে এটা যৌক্তিক লাগে না যে এই ছোট কাজটা আসলে কনটেক্সট দিয়ে করতে পারি আমরা। আরেকটা কি কোশ্চেন হারাই ফেলছি। বরুণ ভাই আশা করি উত্তরটা পাইছেন। ভাই যদি আমি রিডাক্স না জানি কিন্তু টেনস্টেক শিখি তাহলে কি আবার রিডাক্স শেখার প্রয়োজন হতে পারে? মানে টেনস্টেক কি রিডাক্স কি রিপ্লেস করে? টেনস্টেক আসলে রিডাক্স রিপ্লেস করে না ভাই। রিডাক্স আসলে আসলে গ্লোবাল স্টেট ম্যানেজ করার জন্য, কিন্তু রিডাক্স যখন আসছিল তখন রিডাক্সের কাছে এবং পুরো রিয়েক্ট দুনিয়ার কাছে গ্লোবাল স্টেট মানে ছিল সার্ভার স্টেট, ক্লায়েন্ট স্টেট পুরাটাই সব মিলায়। কিন্তু এখন যখন আমরা সার্ভার স্টেটটা আলাদা করে দিয়েছি তখন দেখতেছি আচ্ছা সার্ভার স্টেট গ্লোবাল স্টেটের সার্ভার স্টেটই হচ্ছে 95 থেকে 98%, বাদ বাকি 2 থেকে 3% হচ্ছে বাদ বাকি ক্লায়েন্ট গ্লোবাল স্টেট। ওইটারে ম্যানেজ করার জন্য রিডাক্স কে আসলে দরকার? এটা একটা ডিবেট আসছে আপনার রিয়েক্ট কমিউনিটির ভিতরে, ডেভেলপারদের ভিতরে। ওকে, এবং এটা দেখেন অ্যাজ এ লার্নার আপনার সব শেখা উচিত। আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন আপনি ডিসাইড করবেন অ্যাজ এ ডেভেলপার। আমি এটা একটু হাইপোথেটিক্যাল ডিসিশন দিলাম, ঠিক আছে। আমি রিডাক্স আর কি, মানে রিডাক্স ক্লায়েন্ট স্টেট ম্যানেজ করার জন্য রিসেন্ট পাস্টে 2-3 বছর খুব কমই ইউজ করছি, টু বি অনেস্ট। কারণ আপনি দেখেন যে কোনো অ্যাপ্লিকেশন উঠে দেখেন, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেল, যে কোনো কিছু, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম দেখেন সার্ভার স্টেট। কিন্তু আবার এমন হতে পারে কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে সার্ভার স্টেটের বদলে ক্লায়েন্ট স্টেট বেশি। যেমন এই যে ড্রয়িং অ্যাপ্লিকেশনটা খেয়াল করছেন ভাই, এই ড্রয়িং অ্যাপ্লিকেশনে সার্ভার স্টেট বেশি না ক্লায়েন্ট স্টেট বেশি, কেউ বলেন তো? ক্লায়েন্টের ইন্টারাকশন বেশি না এখানে। মানে এটা এপিআই হিট করার পরে যদি আমার রেজাল্ট দেখাইতো প্রত্যেকটা এরকম ইয়াতে, তাইলে অনেক স্লো হইতো না? এটা কিন্তু ক্লায়েন্ট স্টেট বেশি এখানে, কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনে রিডাক্স ইউজ করা, মানে ক্লায়েন্ট স্টেট যেহেতু বেশি সার্ভার স্টেট থেকে, তখন রিডাক্স ইউজ করা যুক্ত কনটেক্সটের বদলে। রিডাক্স অনেক বেটার আপনার ডেভেলপার ফ্লো দেয়, ডেভেলপমেন্ট ফ্লো দেয়, ডেভেলপারদের জন্য ইজি করে। বাট শেখার ক্ষেত্রে সব শিখেন প্লিজ। ওকে, ওই যে বোরহান ভাই উত্তর দিছে, হ্যাঁ, যে আপনার কোম্পানি আসলে কি প্রজেক্টে কাজ, মানে কি টুল নিয়ে কাজ করবে। এজ এ ডেভেলপার ডিসিশন নেওয়া যায়, এজ এ লার্নার কিন্তু ডিসিশন নেওয়া যায় না। বোরহান ভাইয়ের উত্তরটা দিছি, বা লজিক লিখেও তো লাভ নেই, হ্যাঁ এটা বলছো। এপিআই কলের উত্তরটাও দিছি। ভাই রিডাক্স টুলকিট ভার্সেস রিঅ্যাক্ট কোয়েরি নিয়ে কিছু কনসেপ্ট শেয়ার করুন প্লিজ। কোনটার সুবিধা বেশি, কোনটা কখন ইউজ করা যায়? এটার সুবিধা দুইটার একই, একই দুইটা সেম কাজ করে, সার্ভার স্টেট ম্যানেজমেন্ট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনার একটা ব্যাপার বলি ভাই, রিডাক্স টুলকিট কোয়েরি কিন্তু আলাদা কোনো প্যাকেজ না রতন ভাই। রিডাক্স টুলকিট কোয়েরি ইউজ করতে হলে আপনার রিডাক্স টুলকিট ইনস্টল করতে হবে, যেটার ভিতরে ওই স্লাইস আছে, অন্য কিছু, মানে সবকিছু আছে, ঠিক আছে। ওইটা ক্লায়েন্ট স্টেট ম্যানেজ করার জন্য, সার্ভার স্টেট ম্যানেজ করার জন্য আরেকটা, মানে ওইটার সাথে একটা যুক্ত পার্ট থাকে রিডাক্স টুলকিট কোয়েরি। তার মানে আরটিকে কোয়েরি ইউজ করতে হলে আমার পুরো রিডাক্স টুলকিট লাইব্রেরিটা আমার প্রজেক্টে নামাইতে হবে। এখন আমার কেউ বলেন ভাই, কেউ বলেন, যদি আমার প্রজেক্টে, আবারও বলতেছি, গ্লোবাল স্টেট ম্যানেজ করার জন্য, মানে গ্লোবালের যে ক্লায়েন্ট স্টেটটুকু আছে ধরেন কার্টের মতো, আমি যদি অলরেডি রিডাক্স ইউজ না করি, তাইলে কি শুধু সার্ভার স্টেট ম্যানেজ করার জন্য রিডাক্স টুলকিটের সবকিছু নামানো যৌক্তিক শুধুমাত্র কোয়েরিটা ইউজ করার জন্য? আমার কথা বুঝতে পারছেন? এইটা ধরেন পুরাটা, এটা হচ্ছে রিডাক্স টুলকিট। এটার ভিতরে অসংখ্য জিনিসপত্র আছে, ধরেন ছোট ছোট জিনিসপত্র আছে, স্লাইস আছে, ক্রিয়েট স্লাইস আছে, ক্রিয়েট রিডিউস আছে, ক্রিয়েট অ্যাকশন আছে, সবকিছু আছে। ওকে, এই জায়গায় একটা পার্ট, এটা হচ্ছে রিডাক্স টুলকিট কোয়েরি, মানে আরটিকে কোয়েরি। রতন ভাই যেটা করছে, এখন আরটিকে কোয়েরি আলাদা কোনো প্যাকেজ না। যদি আপনার ওটা ইউজ করতে হয় আপনার প্রজেক্টে, আপনার এই পুরা প্যাকেজটা, পুরো লাইব্রেরিটা নামাইতে হবে আপনার প্রজেক্টে, ইনস্টল করতে হবে। এবং আপনারা কিন্তু জানেন আমরা যখন প্রজেক্ট ফাস্ট করতে চাই, প্রোডাক্ট ফাস্ট করতে চাই, তখন কিন্তু মানে বেহুদা লাইব্রেরি যদি ইনস্টল করে থাকি, অনেক লাইব্রেরি, প্রজেক্ট যে ভারী হয়ে যায়, এটা সমস্যা। এখন আমার বলেন, যদি অলরেডি ধরেন এটা আমার প্রজেক্ট, অলরেডি যদি আমি ক্লায়েন্ট স্টেট ম্যানেজ করার জন্য অলরেডি রিডাক্স ইউজ করে থাকি বা রিডাক্স টুলকিট ইউজ করে থাকি, তাইলে কি আমার অলরেডি আমার প্রজেক্টের টুলকিট ইনস্টল করা অবস্থায় আছে না রতন ভাই? তার মানে কি টুলকিট ইনস্টল করা অবস্থা থাকলে মানে কি আরটিকে করে বাই ডিফল্ট আছে আমার কাছে, তখন তো আমি নতুন করে শুধু শুধু আর টেনস্টেক কোয়েরি ইউজ করবো না বা রিঅ্যাক্ট কোয়েরি ইউজ করবো না। কিন্তু যদি আমার ক্লায়েন্ট স্টেটের জন্য আমি রিডাক্স ইউজ না করি, ধরেন কনটেক্সট ইউজ করছি, তাইলে কি শুধুমাত্র আরটিকে করে ইউজ করার জন্য এই পুরা লাইব্রেরিটা আমার পিসিতে আমার প্রজেক্টে ইনস্টল করার দরকার আছে?
তখন টেনস্টেকের মতো টুল বেটার অপশন না, যদি আপনি পারফরমেন্স বেটার চান, শুধু শুধু মানে বেহুদা জিনিসপত্র আপনার প্রজেক্টে ইনস্টল করতে না চান। উত্তরটা কি বুঝতে পারছেন সবাই, মানে আমি কি মিন করছি বা কি বলতে চাইছি? কারণ টেনস্টেক কোয়েরি আলাদা একটা প্যাকেজ, আলাদা একটা লাইব্রেরি, যার সোল কাজ হচ্ছে সার্ভার স্টেট ম্যানেজমেন্ট। তো আরটিকে কোয়েরি কিন্তু আলাদা প্যাকেজ না, রিডাক্স টুলকিট কোয়েরি কিন্তু রিডাক্স টুলকিটের একটা পার্ট, এবং এটা ইউজ করতে হলে আপনার পুরো প্যাকেজটা নামাইতে হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম। ওকে, সো আমি এভাবে ডিসাইড করি, যদি আমার প্রজেক্টে অলরেডি রিডাক্স টুলকিট ইউজ করা থাকে ক্লায়েন্ট স্টেট ম্যানেজের জন্য, গ্লোবাল ক্লায়েন্ট স্টেট ম্যানেজ গুলোর জন্য, তাইলে আমি আরটিকে কোয়েরি ইউজ করি। যে ভাই অলরেডি যে রিডাক্স টুলকিট আছেই, এটার ভিতরে আরটিকে কোয়েরিও আছে, শুধু শুধু আবার টেনস্টেক কোয়েরি কেন নামাবো প্রজেক্ট ভারী করার জন্য? বা যদি অলরেডি আমার না থাকে, আমি কনটেক্সট নলেজ দিয়ে কাজ সারে ফেলি বা কাস্টম হুক দিয়ে কাজ সেরে ফেলি, তাইলে আমি রিডাক্স টুলকিট কোয়েরির দিকে যাই না। নর্মালি আমি এজ এ পার্সোনালি আমি টেনস্টেক কোয়েরির দিকে যাই। ওকে, এটা দুইটা একই কাজ করে, ভাইস ভার্সা। মানে এখানে আসলে কোনোটা বেশি ভালো কম ভালো এরকম না, বাট আপনার এজ এ ডেভেলপার লজিক্যাল ডিসিশন নিতে হবে। আমি যখন ইন্টারভিউ নিই, তখন কেউ যদি ধরেন এরকম প্রজেক্ট জমা দেয়, প্রজেক্ট দিন আমরা, তখন সে যদি ধরেন একটা কাজের জন্য আরটিকে কোয়েরি ইউজ করলো, কিন্তু তার কোনো জায়গায় এই আরটিকে কোয়েরি বাদে অন্য কোথাও আপনার রিডাক্সের কাজ নেই, তাহলে আমি কোশ্চেন করি যে আপনি এটা জাস্টিফাই করতে পারবেন? ঠিক আছে, আপনারাও কিন্তু মানে হয়তো বিভিন্ন কোম্পানিতে এই ধরনের কোশ্চেনের সম্মুখীন হবেন। ওকে, সো শেখার ক্ষেত্রে সব শিখবেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে আপনার ডিসাইড করতে হবে যে কোন টুল কেন ইউজ করতেছে। এজ এ ডেভেলপার এটাও কিন্তু আমাদের কাজ। ওকে, সো যা যা কোশ্চেন ছিল সব অ্যান্সার করছি। এই তো, আশা করি উত্তরগুলো পাইছেন। আর আমার আবার একটা ক্লাস আছে আর কি, একটু পর একটু কাজ আছে, সো একটু এন্ড করতে হবে, আমাদের কিউএনএ অ্যান্সার করা ট্রাই করছি। তো আশা করি সবাই কিছুটা হইলো আসলে মানে স্টেট ম্যানেজমেন্ট যে আসলে সার্ভার স্টেটের মানে মানে ভূমিকাটা কি, এটা যে আলাদা কেন, এটা একটা যারা জানতেন না তারা নতুন একটা জিনিস জানছেন। এবং এটা আমরা কিন্তু ব্যাখ্যা করছি যে কিভাবে একটা জিনিস গ্লোবাল হয়, গ্লোবালের ভিতরে আবার কিভাবে দুইটা ভাগ হয়, মানে একটা সার্ভার স্টেট একটা ক্লায়েন্ট স্টেট। এই ব্যাপারগুলো আজকে আমরা ওভারঅল বোঝার চেষ্টা করছি। ওকে, কোড কোডের বাইরেও কিন্তু আমরা ওই যে ডায়াগ্রাম এঁকে এঁকে বোঝার চেষ্টা করছি। তো আশা করি কিছুটা হলে ভ্যালু অ্যাড করছে। আমার সাজেশন থাকবে, আপনারা কোনো কোর্স করেন, পেইড কোর্স করেন বা না করেন, যাই করেন, আপনারা প্লিজ এই মডার্ন টুলগুলা, রিডাক্স টুল কিট করি বা টেনস্টেক ক্রিয়েট করি, এই টুলগুলো শেখার চেষ্টা করেন। আপনারা প্রফেশনাল লাইফে অনেক অনেক অ্যাডভান্টেজ পাবেন। ওকে, জবের ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে। ওকে, এই তো। সো আশা করি খুব বেশি বোর করি না আপনাদের। সো বিদায় বেলা। সো আমি কোডটা শেয়ার করার চেষ্টা করব ভিডিওর সাথে, আপনার ইমেলে চলে যাবে। ওকে, তো সবাই ভালো থাকেন, দোয়া রাখেন। আর ইনশাল্লাহ যারা সামনে 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 হয়তো পরবর্তীতে আরো কোনো ওয়েবিনার বা যারা কোনো পেইড কোর্সে জয়েন করবেন, তাদের সাথে হয়তো সামনে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, তো আপনাদের সবার শেখার জার্নিতে, ক্যারিয়ার জার্নিতে আমার অনেক শুভকামনা থাকলো। এইদার আপনি এই পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনের কোর্স করেন বা না করেন, ডাজেন্ট ম্যাটার। আপনি যেহেতু প্রোগ্রামিং শিখতেছেন, ডেভেলপমেন্ট আছেন, তার মানে আপনি আমাদের ভাই ব্রাদার, এই কমিউনিটির অংশ। ওকে, আমরা অলওয়েজ আপনাদের গুড উইশ করি, আপনাদের শেখার জার্নিটা অনেক স্মুথ হোক। ওকে, সো এই বলে আসলে বিদায় নিব। সবাইকে আসসালামু আলাইকুম। এই তো, তাহলে আমি স্টপ শেয়ার করতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আপনাদের ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের ইন্টারেক্টিভ ক্লাসে ফ্রি ওয়েবিনার আপনারা সবাই জয়েন করেছেন, এবং আশা করছি আপনারা কিভাবে স্টেট ম্যানেজমেন্ট ইন ফ্রন্ট এন্ড এই বিষয়ে প্রসেসটির উপরে আপনারা কিভাবে ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন গুলো সার্ভারের সাথে ইন্টারেক্টের পাশাপাশি কিভাবে একজন ইউজারকে স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স নিশ্চিত করতে হয় তার সম্পর্কে কিন্তু আপনারা একটা প্রপার ধারণা পেলেন। তো আমাদের এই মানস্টাক ক্যারিয়ার পাথে আমাদের এই কোর্সে একটি লিংক, এবং আমাদের কোর্সে কি কি হবে মানে ক্যারিয়ার পাথে কি কি হবে সে কিছু সবকিছু আপনাদেরকে ডিটেলসে চ্যাটে দেওয়া রয়েছে। এই ক্যারিয়ার পাথ লিঙ্কে চ্যাটে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। বর্তমানে আমাদের এই ক্যারিয়ার পাথিতে কিন্তু 7,000 টাকার কোর্সটিতে আপনি হচ্ছে আপি স্কিল 28 এই কুপনটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি 5,040 টাকাতে আমাদের সাথে এনরোল করতে পারছেন। এই ক্যারিয়ার পাথ সম্পর্কে যদি কোনো কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যে কোনো সময় আপনার হচ্ছে মেসেজ দিতে পারবেন, সেখান থেকে হচ্ছে আমরা আপনাদের রিপ্লাই গুলো দিয়ে দিব। তো আপনারা এখনই দ্রুত চেক আউট করেন এবং আমাদের ওয়েবসাইট গিয়ে মানস্টাক ক্যারিয়ার পাথ ব্যাচ 3 এই কোর্স যদি বিস্তারিত দেখেন, তারপর যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ দিবেন। আসিফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা সেশন নেবার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি একটু লিভ এবং নিলাম ভাই, আমার আসলে একটু ক্লাস। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এবং আপনারা থ্যাংক ইউ যারা সো মাচ এতক্ষণ সবাইকে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এবং আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের সবার সাথে আমাদের লাইভ ক্লাসে দেখা হবে। সো আজকের সেশনটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।